হ্যালো গাইজ, হ্যালো সবাইকে আজকের অসময়ে ক্লাসে স্বাগতম। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে থার্মোডায়নামিক্সের ৮ নম্বর লেকচারে স্বাগতম এবং তোমাদের প্রথমেই একটা সুসংবাদ দিয়ে রাখি। আজকের লেকচারটা আসলে খুব ছোট একটা লেকচার, খুব বেশি বড় না। সো আজকের ক্লাসে খুব বেশি সময় লাগবে না। এখন এটা শুনে তোমরা স্বাভাবিকভাবে অনেক খুশি, কারণ তোমাদের বড় ক্লাস করতে ভালো লাগে না, নো দ্যাট ভেরি ওয়েল। যাই হোক, সো জাতির কল্যাণে আজকে হচ্ছে ছোট্ট একটা ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে প্রবেশ করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের পুরোটাই পড়া শেষ হয়ে গেছে। সো আজকে আমরা প্রবেশ করব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে এবং আমাদের টার্গেট হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা বেসিক আইডিয়া নেওয়া। যদিও এই জিনিস পরীক্ষায় তোমার অনেক বেশি আসবে না, ক নাম্বারে আসতে পারে বা হচ্ছে খ নাম্বারে আসতে পারে, বাট দ্য থিং ইজ বাকি পার্টটুকু পড়ার জন্য, মানে ইঞ্জিনটা ভালো মতো বোঝার জন্য, রেফ্রিজারেটর ভালো মতো বোঝার জন্য, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তোমার অ্যাটলিস্ট বুঝে যাওয়া দরকার, যেখানে আসলে বলতে চাইছে কি। তুমি যদি বইটা খুলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়তে যাও, তুমি আসলে কনফিউজড হয়ে যাবে, কারণ অনেক বেশি মেস আপ করে লেখা। সো আমাদের হচ্ছে একটু পারফেক্ট আইডিয়া লাগবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে এবং একই সাথে আমরা দুইটা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই দুইটা নিয়েও আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাসের মধ্যে চলে যাব, ক্লাস শুরু করে দিব আমরা। লেটস গো বাচ্চারা। কি অবস্থা? ও মাই গড ভাইয়া, ক্লাস শেষ হলে টেলিগ্রাম একটু চেক করেন প্লিজ। ঠিক আছে, তা জ্যামিতিক আলোক বিজ্ঞান কবে শুরু করবেন? এই চ্যাপ্টার শেষ হলেই হচ্ছে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করবো। ঠিক আছে, এটা শেষ হইতে আজকে কত নম্বর লেকচার? 8 নম্বর লেকচার। আর হয়তো বা 4টা বা 5টার মতো লেকচার লাগবে। সো ধরতে পারো সামনে সপ্তাহের শেষের দিকে যায় হয়তো বা এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। তারপরের সপ্তাহ থেকে হচ্ছে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করবো। সো নেক্সট উইকের পরের উইক হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু হবে, এই মাসেই শুরু হবে। ঠিক আছে, ওকে। আমি একবার সাউন্ড একবার চেক করে নিই, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, সাউন্ড ঠিক আছে। তাহলে চলেন আমরা দেরি না করে হচ্ছে ক্লাস শুরু করে দেই। ওকে, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। দেখো অনেকদিন ধরে অ্যান্সার দিব বলে দেওয়া হচ্ছিল না, সেটা হচ্ছে অনুধাবনমূলক একটা প্রশ্ন। প্রথমে একটু বলে নেই তোমাদেরকে। দেখেন, এটাকে আপনারা একটু চিন্তা করছিলেন? প্রশ্নটা কি বলেন তো? তোমাদেরও মুখস্থ হয়ে যাওয়া উচিত। প্রশ্নটা হচ্ছে সিপি এর মান কেন সিভির চেয়ে বড় হয়? বলো, প্রশ্ন কি ছিল? সিপি এর মান। আজকে ক্লাসে কোনো ম্যাথ নাই, বুঝছো, পুরোটাই থিওরি। বোরিং লাগে তোমাদের কাছে? সমস্যা নেই, মজা লাগবে, মজা আছে থিওরি। সিপি এর মান কেন সিভি এর চেয়ে বড় হয়? সিভি এর চেয়ে বড় হয়। দেখেন, এটার অ্যান্সার কি হবে বলেন? আপনাদেরকে চিন্তা করতে বলছিলাম বহুকাল আগে, মোটামুটি 1-2 বছর আগে তোমাদেরকে বলছিলাম এটা একটু চিন্তা করো, সিপির মান কেন সিভির চেয়ে বড় হয়। এখন তোমাদের মধ্যে একদল লোক আসো যারা বলবা, দুইটা ব্যাখ্যা দিবা। ঠিক আছে, একদল বলবে হচ্ছে ভাইয়া সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু গামা, তার মানে সিপি ইজ ইকুয়ালস টু গামা সিভি। হোয়াট? গামা সিভি। এবং ভাইয়া গামার মান গ্রেটার দেন 1। ঠিক আছে, ট্রু ট্রু, আসলেই ট্রু। গামার মান তো 1-এর চেয়ে বড়ই হবে, তার মানে ভাইয়া সিপির মান তো সিভির চেয়ে বড়ই হবে। সত্য কথা, কথা সত্য, বাট ব্যাখ্যা এটা লেখা যাবে না। ঠিক আছে, তুমি যদি এভাবে ব্যাখ্যা করে দিয়ে আসো তোমাকে 1 দিবে, 2 তোমাকে দিবে না। আরেক দল তোমরা আছো যারা তোমরা বলবা জি ভাইয়া সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, এটাও সঠিক। তার মানে ভাইয়া সিপি ইজ ইকুয়ালস টু সিভি প্লাস আর। এখান থেকে তো বোঝা যেতেছে ভাইয়া সিপির মান সবসময় কি হবে? সিভির চেয়ে বড় হবে। হ্যাঁ, এটাও ট্রু, বাট পরীক্ষায় এটাও লেখা যাবে না। এটা লিখলেও তোমার 2-এ 2 দিবে না, তোমার 1 দিবে। ঠিক আছে, তার মানে এখানে যে দুইটা জিনিস আমরা লিখছি দুইটাই সঠিক, বাট এটাও আমরা পরীক্ষায় লিখবো না, এটাও আমরা পরীক্ষায় লিখবো না। ঠিক আছে, পরীক্ষায় শুধুমাত্র এটা লিখলে হবে না, পরীক্ষায় শুধু এগুলো লিখলে হবে না। ওকে, এগুলো লিখলে হবে না। ওকে, তাহলে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এভাবে যদি আমরা খালি সূত্র দিয়ে লিখে দিয়ে আসি 2-এ 2 দিবে না। কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা দেখেন, ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে একটু সংজ্ঞা জানা লাগবে। তো আমরা প্রথমেই যেটা করব, দুইটার সংজ্ঞা লিখব। ঠিক আছে, পরীক্ষা যদি এই প্রশ্ন আসে অনুধাবনমূলকে সিপির মান কেন সিভির চেয়ে বড়, আমরা প্রথমে কি করব? সিপি এবং সিভির সংজ্ঞা লিখব। তাহলে বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা সিপির সংজ্ঞা কি ছিল? সিপির সংজ্ঞা ছিল হচ্ছে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে, কি প্রেসারকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি লাগে সেটাই হচ্ছে সিপি।
ঠিক আছে। এবং সিভির সংজ্ঞা কি ছিল ভাইয়া? ভলিউমকে কনস্ট্যান্ট রেখে, কি ভলিউমকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি লাগে সেটাই ছিল আমাদের সিভি, তাই তো? এই তো ছিল আমাদের সংজ্ঞা। তাহলে আসেন আমরা একটু প্রথমে সিভির ব্যাখ্যায় আসি। কিসের ব্যাখ্যায়? সিভির ব্যাখ্যায়। আমাকে একটু বলো তো, ভলিউমকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, ধরো একটা পাত্রের ভলিউম কনস্ট্যান্ট আছে, সেখানে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমি ভলিউমকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতেছি, এই প্রক্রিয়ায় কৃত কাজ কত? শূন্য ভাই। এই প্রক্রিয়ায় কৃত কাজ কত? এই প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে শূন্য, কোনো কাজই হবে না। কেন? কারণ ভলিউম তো আমার কনস্ট্যান্ট, ভলিউম যদি চেঞ্জ না হয় কৃত কাজ তো শূন্যই আসবে। এখন আমি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করছি, তার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা কত ছিল বলো? কি ছিল অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফর্মুলা? W/2 ইন্টু NR ডেল টি। কি? W/2 ইন্টু NR ডেল টি। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করব, তার জন্য অভ্যন্তরীণ শক্তি কতটুকু চেঞ্জ হবে? W/2 ইন্টু R। ওকে, তাহলে তাপ শক্তি কতটুকু লাগবে বলেন? কতটুকু তাপ শক্তি লাগবে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। কৃতকাষ্ণ ভলিউম কনস্ট্যান্ট থাকলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে যায় ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ। ডেল ইউ এর মান কত আসছে? আসছে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু হচ্ছে আর, মাল্টিপ্লাইড বাই কত? আর। বুঝছো? তার মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি আমি বৃদ্ধি করতে চাই ভলিউমকে কনস্ট্যান্ট রেখে, তার জন্য এতটুকু তাপ শক্তি লাগবে, এতটুকু তাপ শক্তি দিলেই হচ্ছে। এবার সেম কাজটা যদি আমি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে করতে চাই, যে না ভাইয়া আমি প্রেশারকে কনস্ট্যান্ট রাখবো, যদি আমি প্রেশারকে কনস্ট্যান্ট রাখি তখন কি কৃতকাজ শূন্য হবে? না, তখন কৃতকাজ হবে পি ডেল ভি। তো যদি আমি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করি, তার জন্য কৃতকাজ কত হবে বলো? পি ডেল ভি। ওকে, আচ্ছা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? সেমই হবে। একটা নির্দিষ্ট গ্যাসের 1 মোলের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করো, তার জন্য কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিফারেন্ট হবে? না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেবলমাত্র নির্ভর করে তুমি কত মোল গ্যাসের তাপমাত্রা বাড়াচ্ছ এবং তাপমাত্রা কতটুকু বাড়াচ্ছ তার উপর। দুই ক্ষেত্রেই আমরা 1 মোল গ্যাস নিয়ে কাজ করছি, দুই ক্ষেত্রেই আমরা গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করছি, তাহলে দুই ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? সমান আসবে। তার মানে এই কেসটাতেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আসবে? W/2 ইন্টু আর। ওকে, তাহলে এইবার আমার কতটুকু তাপ শক্তি লাগবে? এইবার প্রয়োজনীয় তাপ শক্তি ডেল কিউ টু ইজ ইকুয়ালস টু ডেল ইউ টু প্লাস ডেল ডাব্লিউ টু। ডেল ইউ টু এর মান হচ্ছে W/2 ইন্টু আর, আর ডেল ডাব্লিউ টুকে এটার মতোই রেখে দাও। আর এই যে ডেল কিউ টু, এটাকে আমরা কি বলতেছি? সিপি। কেন এটাকে সিপি বলতেছি? আচ্ছা, করলামটা কি আমরা? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলাম চাপকে স্থির রেখে, তার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি তো সিপি, এর জন্য ডেল কিউ এর পরিবর্তে লেখা যাচ্ছে সিপি। তাহলে দেখেন, আপনি যখন ভলিউমকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবেন, তার জন্য আপনার তাপ শক্তি যা লাগবে সেটা হচ্ছে কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে। ধরো তুমি চিন্তা করো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য তোমার ধরো 10 জুল পরিমাণ শক্তি লাগতেছে, ঠিক আছে? কতটুকু শক্তি লাগছে? 10 জুল। তুমি যখন ভলিউম কনস্ট্যান্ট রেখে এই কাজটা করবা, তখন 10 জুল শক্তি দিলেই 1 কেলভিন তাপমাত্রা বাইরে যাবে। বুঝলাম না ভাই। দেখো, যখন ভলিউম আমাদের কনস্ট্যান্ট, বোঝার চেষ্টা করো, যখন ভলিউম আমাদের কনস্ট্যান্ট, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ। ডেল ডাব্লিউ তো শূন্য। আমার কি করা লাগবে? আমার 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা লাগবে। আমি ধরলাম 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমার 10 জুল পরিমাণ শক্তি লাগে। তাহলে আমার ডেল ইউ এর মান যদি 10 জুল হয়, 10 জুল পরিমাণ অভ্যন্তরীণ শক্তি দিলেই 1 কেলভিন তাপমাত্রা বাইরে যাইতেছে। এই 10 জুল পরিমাণ অভ্যন্তরীণ শক্তি দিতে আমার কতটুকু তাপ শক্তি দেওয়া লাগবে? ভাই 10 জুল দিলেই হয়ে যাবে। কেন? কারণ এই প্রসেসে তুমি যতটুকু তাপ শক্তি দিবা পুরাটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে। কারণ ভলিউম তো কনস্ট্যান্ট, কৃত কাজের তো কোনো ব্যাপার স্যাপারই নাই। বাট যখন তুমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে এই কাজ করতে যাবা, যে ভাইয়া আমি প্রেশারটাকে একটু কনস্ট্যান্ট রেখে কাজটা করি, দেখো প্রেশারকে কনস্ট্যান্ট রাখলে ফর্মুলা কি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ।
কি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এবার তো তুমি ডেল ডাব্লিউকে বাদ দিতে পারবা না। যখন ভলিউম কনস্ট্যান্ট ছিল তখন না হয় কৃতকাজ শূন্য ছিল, যখন প্রেশার কনস্ট্যান্ট তখন কি কৃতকাজ শূন্য না। এবার তোমার কি করা লাগবে, ওই একই কাজ অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে হবে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। আচ্ছা এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তোমার কতটুকু শক্তি লাগবে ভাই? সেই 10 জুল শক্তি তো লাগবে। আমার এখানে লাগবে সেই 10 জুল। বাট এইবার তুমি যদি 10 জুল পরিমাণ তাপ শক্তি দাও তাতে কি হবে? হবে না। কেন হবে না? আগের বার তুমি যতটুকু তাপ শক্তি দিছিলা পুরাটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হয়েছিল। বাট এইবার যদি তুমি 10 জুল দাও, পুরা 10 জুল কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে না? তার একটা অংশ কৃত কাজে যাবে না? অবশ্যই যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি 10 জুল বৃদ্ধি করতে চাপকে স্থির রেখে তাপ শক্তি কিন্তু 10 জুল দিলে হবে না, 10 জুলের বেশি দেওয়া লাগবে। কারণ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যাবে কৃত কাজে। তার মানে এই কেসটাতে অবশ্যই তাপ শক্তির পরিবর্তনের মান হওয়া লাগবে 10 জুলের চেয়ে বেশি। এবং আয়তনকে স্থির রেখে যেই তাপ শক্তিটা আমরা দিছিলাম সেটা ছিল সিভি, এবং চাপকে স্থির রেখে যে তাপ শক্তিটা আমরা দিচ্ছি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, সেটা কি? সেটা আমাদের সিপি। সো এখানে আমাদের 10 জুল দিয়েই হয়ে যাচ্ছিল, বাট এখানে কি 10 জুলের বেশি লাগতেছে। কেন? কারণ ওখানে আমরা যতটুকু তাপ শক্তি দিতেছি পুরাটাই ব্যবহৃত হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে। বাট এখানে আমি যতটুকু তাপ শক্তি দিব তার একটা অংশ যাবে অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করতে, আর একটা অংশ যাবে কৃত কাজে। তাহলে এখানে আমার অভ্যন্তরীণ শক্তি বাড়ানো লাগবে 10 জুল, 10 জুল দিলেই হয়ে যাচ্ছে। এখানে আমার অভ্যন্তরীণ শক্তি বাড়ানো লাগবে 10 জুল, 10 জুল দিলে হবে না, 10 জুলের বেশি দেওয়া লাগবে। তার মানে চাপকে স্থির রেখে তাপমাত্রা বাড়াইতে চাইলে বেশি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে, আর ভলিউমকে স্থির রেখে তাপমাত্রা বাড়াইতে চাইলে কম পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে। এজন্যই সিপির মানটা কি হয়? সিপির মান সিভির চেয়ে বড় হয়। বুঝেছো? এই জিনিসটাই তোমার এক্সপ্লেইন করে দিয়ে আসা লাগবে। বুঝছেন? একবার ভলিউমকে কনস্ট্যান্ট রেখে প্রসেসটা দেখাবেন, একবার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে প্রসেসটা দেখাবেন। আলটিমেট টার্গেট হচ্ছে আমি যদি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াইতে চাই, তার জন্য আমার বেশি পরিমাণ তাপশক্তি দেওয়া লাগে। কারণ এই তাপশক্তির একটা অংশ যাবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, আর একটা অংশ যাবে আবার কৃত কাজে। আর ভলিউমকে কনস্ট্যান্ট রেখে যদি আমি অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াইতে চাই, আমার অল্প পরিমাণ তাপ শক্তি দিলেই হবে। কেন? কারণ আমি যতটুকু তাপ শক্তি দিব পুরাটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে, কৃত কাজে কোনো কিছু খরচই হবে না। এক্ষেত্রে জন্যই কি হয়, ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা বাড়াইতে তাপ শক্তি লাগে কম, আর প্রেশারকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা বাড়াইতে তাপ শক্তি লাগে বেশি। ঠিক এই কারণেই সিপির মানটা সিভির চেয়ে বড় হয়। ওকে, সো এক্সপ্লেনেশনটা আপনার দিয়ে আসা লাগবে। সহজ, পারবো মনে হয় না সমস্যা আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে ব্যাখ্যা করা লাগবে আর কি। ওকে, এবার আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখান থেকে হচ্ছে আমাদের আসল খেলা শুরু। পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র একটা স্পেসিফিক টপিক হিট ইঞ্জিন থেকে। ওকে, এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসলে অনেক ভাস্ট, বুঝছো, মানে অনেক রকম এক্সাম্পল আছে। বাট আমাদের আলটিমেটলি গিয়ে একটা স্পেসিফিক জিনিস নিয়ে পড়াশোনা করা লাগবে, সেটা হচ্ছে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। তার আগে আমরা হালকা একটু ইনসাইট নেওয়ার চেষ্টা করি। যেমন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি, আর কিছুই না। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। লেখো ফার্স্ট ল অফ থার্মোডি। ওকে, হোয়াট? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, এটা কি? এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতার নীতি। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে বলো? মানে ওর আলটিমেট গোলটা কি? ওর আলটিমেট গোলটা হচ্ছে যদি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়ায় শক্তি বা সিস্টেমের টোটাল শক্তি সবসময় কনজার্ভড হবে বা কনস্ট্যান্ট থাকবে। এটাই তো শক্তি সংরক্ষণশীলতার নীতি। তুমি একটা সিস্টেমের উপর তাপগতীয় একটা প্রক্রিয়া চালাচ্ছ, প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের টোটাল এনার্জি যা, প্রক্রিয়া শেষেও সিস্টেমের টোটাল এনার্জি কি থাকবে? তাই থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বাট ওই প্রক্রিয়াটা আদৌ ঘটবে নাকি ঘটবে না, এইটা নিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি কিছু বলে? আদৌ বলে কিন্তু না। ভাইয়া বুঝলাম না। ধরো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে বললো এই হচ্ছে একটা সিস্টেম। ওকে,
এই সিস্টেমের উপর আমরা অনেকগুলো তাপগতীয় প্রক্রিয়া চালাতে পারি। যদি প্রথম তাপগতীয় প্রক্রিয়া আমরা চালাই তাহলে সিস্টেম প্রথম অবস্থা থেকে এই অবস্থায় আসবে। যদি দ্বিতীয় তাপগতীয় প্রক্রিয়া আমরা চালাই সিস্টেম এই অবস্থা থেকে এই অবস্থায় আসবে। যদি তৃতীয় তাপগতীয় প্রক্রিয়া আমরা চালাই সিস্টেম এই অবস্থা থেকে এই অবস্থায় আসবে। এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া, এটা হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়া এবং এটা হচ্ছে তৃতীয় প্রক্রিয়া। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে বলবে তুমি 1 নাম্বার প্রক্রিয়া চালাও, 2 নাম্বার প্রক্রিয়া চালাও বা 3 নাম্বার প্রক্রিয়া চালাও, যেটাই চালাও না কেন প্রত্যেকটা প্রক্রিয়ায় শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে, এতটুকুই। বাট ওই প্রক্রিয়াটা আদৌ ঘটা সম্ভব নাকি সম্ভব না, প্র্যাকটিক্যালি কি এটা হয় কিনা, নেচার এটাকে অ্যালাউ করে কিনা, এটা নিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিছুই বলে না। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে সব কিছুই সম্ভব। ওকে, জাস্ট ওই প্রক্রিয়াতে শক্তিটা সংরক্ষণশীল হবে, এতটুকুই তোমাকে বলে দিবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বাট নেচারে আদৌ ওই প্রক্রিয়াটা ঘটা সম্ভব নাকি সম্ভব না, এই রিলেটেড কোনো ইনফরমেশন তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাবা না। যেমন ধরো তোমাকে বলা হইলো এখানে হচ্ছে একটা বস্তু আছে, এখানে হচ্ছে আরেকটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর এটার তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন যদি এই দুইটা বস্তুকে তুমি তাপীয় সংস্পর্শে আনো কি হবে বলো তো, এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে তাপ শক্তি ফ্লো করবে, কি করবে, হিট ফ্লো করবে, হিট ফ্লো। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র তুমি যদি এখানে অ্যাপ্লাই করো দেখবে এখানে শক্তি সংরক্ষণশীল হচ্ছে। যদি তুমি এটার উল্টা প্রসেস ঘটাইতে চাও, ধরো তুমি বললা যে ভাইয়া এখানে আমার বস্তু আছে, ঠিক আছে, এবং এখানেও আমার বস্তু আছে, এখানে এটার তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আমি চাচ্ছি ভাইয়া হিটের ফ্লো এখান থেকে এইদিকে হোক, ঠিক আছে, এখান থেকে এইদিকে হিটের ফ্লো হোক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এটা হওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে বলবে হ্যাঁ তুমি করো, সমস্যা নেই, শক্তি সংরক্ষণশীল হলেই হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে দেখবা এটা সত্যিই হচ্ছে, যে শক্তি আমার এখানে সংরক্ষণশীল হচ্ছে, এতটুকুই। বাট আদৌ এই প্রক্রিয়া কি নেচারে হওয়া সম্ভব? নেচারে কোনোদিন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তু থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুতে স্বতঃস্ফূর্তভাবে হিট ফ্লো হয়? কোনোদিনও হয় না। বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে এটা সম্পর্কে কোনো আইডিয়াই দিবে না, যে আদৌ কোনো প্রক্রিয়া ঘটা সম্ভব নাকি সম্ভব না, সেটার আইডিয়া তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাবা না। যেমন ধরো একটা ঝর্ণা, ঠিক আছে, এখানে কি আছে, ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে এরকম, ওকে, এভাবে কি পড়তেছে, পানি পড়তেছে। এখন এখানে শক্তির একটা রূপান্তর হচ্ছে। যখন পানি ঝর্ণার উপরে ছিল এখানে কি ছিল বলতো, এখানে ছিল হচ্ছে বিভব শক্তি। ওকে, যখন পানি নিচে নেমে আসতেছে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে গতিশক্তি। তার মানে বিভব শক্তি কি হয়েছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এটা ঠিক আছে। ওকে, এখন আমি যদি বলি এটার উল্টাটা কি হওয়া সম্ভব, পানি কি কখনো নিচ থেকে উপরের দিকে যাওয়া সম্ভব? যদি এখানে ধরো পানি এসে একটা পাথরের উপরে পড়ছে, লেটস সাপোজ কি হয়েছে, পানি এসে একটা পাথরের উপর পড়ছে, এখানে একটা পাথর খণ্ড আছে, ওকে, পাথরের উপর যখন পানি এসে পড়ছে এখানে না হিট প্রডিউস হয়েছে। সো বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, পানি এসে এখানে হিট করছে, হিট করার জন্য এখানে তাপ শক্তি উৎপন্ন হয়েছে, কি হয়েছে, হিট প্রডিউস হয়েছে। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলবে হ্যাঁ শক্তির সংরক্ষণশীলতা নিত্য খাটছে, এখানে 100 জুল শক্তি ছিল, পরবর্তীতে সেটা 100 জুল গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তারপর আবার সেটা 100 জুল তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা যদি উল্টাটা আমি করি, যদি এখানে আমি 100 জুল তাপ শক্তি দেই, সেই 100 জুল তাপ শক্তিকে 100 জুল গতিশক্তিতে রূপান্তরিত করি, দেন সেই 100 জুল গতিশক্তিকে 100 জুল বিভব শক্তিতে রূপান্তরিত করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এখানে ভায়োলেট করবে? করবে না। শক্তির সংরক্ষণশীলতা নিয়ে তো খাটতেছেই, আমি 100 জুল তাপ শক্তি দিছি, তার জন্য আমার এখানে 100 জুল গতিশক্তি উৎপন্ন হয়েছে, তার জন্য আমি এখান থেকে 100 জুল বিভব শক্তি পাইছি, পানি নিচ থেকে উপরে যাওয়া শুরু করছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ভায়োলেট হয়েছে? হয় নাই। বাট এটা কি আসলে কখনো হওয়া সম্ভব? তুমি একটা ঝর্ণার নিচে যায় দাঁড়ায় আসো, নিচে একটা পাথর আছে, পাথরকে তুমি গরম করছো, তার জন্য পানি উপরের দিকে ওঠা শুরু হয়েছে, এটা কোনোদিন হবে? কোনোদিনও হবে না। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কিন্তু এটা সম্ভব, কারণ শক্তি তো সংরক্ষণশীল হচ্ছে, বাট নেচারে এটা কখনো সম্ভব না। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কেবলমাত্র কোনো একটা প্রক্রিয়া ঘটলে কি হবে সেটা জানতে পারি, বাট প্রক্রিয়াটা আদৌ ঘটবে নাকি ঘটবে না সেটা আমরা জানতে পারি না। নেচার এটাকে অ্যালাউ করে কিনা সেটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানতে পারবো না। তাহলে লেখেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স,
ওকে, থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানতে পারবো? কোনো একটা প্রক্রিয়া ঘটলে কি হবে, ঠিক আছে, কোনো একটি প্রক্রিয়া ঘটলে কি হবে, প্রক্রিয়া ঘটলে কি হবে। ওকে, ওই প্রক্রিয়াটা আদৌ ঘটবে নাকি ঘটবে না সেটার ব্যাপারে কোনো আইডিয়া আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাবো না। ওকে, ওই প্রক্রিয়া আদৌ ঘটবে নাকি ঘটবে না, প্রক্রিয়া আদৌ ঘটবে নাকি ঘটবে না, মানে নেচার সেটাকে অ্যালাউ করে কি না, ঠিক আছে, ঘটবে নাকি ঘটবে না, বা নেচার এটাকে অ্যালাউ করে কি না, নেচার এটাকে অ্যালাউ করে কি না, এটাকে অ্যালাউ করে কি না, এই ব্যাপারে কোনো আইডিয়া আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই না। এইটার আইডিয়া পাই হচ্ছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। সো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদেরকে এটাই বলবে কোন কোন প্রসেস ঘটা পসিবল, কোন কোন প্রসেস ঘটা পসিবল না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো বলছিল সব কিছুই ঘটা পসিবল। দেখা গেল তুমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, প্রত্যেকটা প্রক্রিয়াতেই শক্তি সংরক্ষণশীল। বাট দেখা গেল নেচার এইটাকে অ্যালাউ করতেছে, এটাকে অ্যালাউ করতেছে, বাট এইটাকে নেচার অ্যালাউ করতেছে না। তার মানে শক্তি যদি সংরক্ষণশীল হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি এখানে ভায়োলেট নাও করে, তাও এটা বাস্তবে ঘটা সম্ভব না। এখন তুমি এটাও বলতে পারো যে ভাই কেন ঘটা সম্ভব না, আমি তো চাইলেই ঘটাইতে পারি। হ্যাঁ, তুমি চাইলে ঘটাইতে পারো এক্সটার্নাল এনার্জি দেওয়ার মাধ্যমে, জোর করে ঘটাইতে পারো, একা একা কখনো ঘটবে না। যেমন ধরো আরো দু একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, ধরো তুমি হাত নাও, ঠিক আছে, এর একটা খুব সুন্দর একটা মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে মনে আছে কিনা আমরা একটা জুলের বিবৃতি পড়ছিলাম। জুলের বিবৃতিটা কি ছিল দেখো, যে এখন এটাকে ভায়োলেট করে দিই। আসো, জুলের বিবৃতি মনে আছে তোমাদের? জুলের বিবৃতি এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ছিলাম। লাস্টে যেহেতু ক্লসিয়াস একটা পড়লাম, তার আগে একটা পড়ছিলাম না জুলের বিবৃতি। জুলের বিবৃতি, ওকে, জুলের বিবৃতি কি ছিল? জুলের বিবৃতি, জুলের বিবৃতি ছিল W ইজ প্রপোর্শনাল টু কিউ, অথবা W ইজ ইকুয়ালস টু জে কিউ। মানে তাপ শক্তিকে কাজে রূপান্তর করা সম্ভব, আবার কাজকেও তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সিস্টেমকে দাও, সে চাইলে পুরোটাকেই কাজে রূপান্তরিত করতে পারে। আবার তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করো, চাইলে পুরোটাকেই তাপ শক্তিতে রূপান্তর করা সম্ভব। এটা আমরা পড়ছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসাবে। এটা ঠিক আছে, ঠিক আছে কিসের সেন্সে? শক্তির সংরক্ষণশীলতার নীতির জন্য ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি এটা ঠিক নাই। এখানে দুইটা কথা একসাথে বলা ছিল, যে আমরা চাইলে তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারি, আবার চাইলে কাজকে তাপ শক্তিতে রূপান্তর করতে পারি, মানে ভাইস ভার্সা। নেচার কখনোই ভাইস ভার্সা অ্যালাউ করে না। নেচারে যে কোনো প্রক্রিয়া সবসময় একমুখী, কখনোই নেচারে উভমুখী প্রক্রিয়া এক্সিস্ট করে না। একটা প্রক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, আর একটা প্রক্রিয়া বা তার বিপরীতমুখী প্রক্রিয়া অবশ্যই অস্বতঃস্ফূর্ত হবে, একা একা কখনোই ঘটবে না। যেমন এখান থেকে যদি আমি বলি, তুমি কাজকে পুরাপুরি তাপ শক্তিতে রূপান্তর করতে পারবা, বাট তাপ শক্তিকে তুমি কখনোই পুরাপুরি কাজে রূপান্তর করতে পারবা না। ইটস নেভার পসিবল। লেখো চাইলে, এবং এক্সাম্পলও দিচ্ছি তোমাকে। লেখো প্রথমে কি, আমরা চাইলে তাপকে পুরোপুরি কাজের তাপকে না সরি কাজকে, কাজকে কি করতে পারবো? কাজকে আমরা পুরোপুরি তাপ শক্তিতে রূপান্তর করতে পারবো, পুরোপুরি কিউ বানাতে পারবো। ওকে, কিউ বানাতে পারবো, বাট তাপকে কখনোই পুরোপুরি কাজে রূপান্তর করা সম্ভব না। তাপকে কখনোই পুরোপুরি কাজে রূপান্তর করা সম্ভব না, কাজে বা ডাব্লিউ এ রূপান্তর করা সম্ভব না। ওকে, রূপান্তর করা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া, কেন সম্ভব নয়? আচ্ছা একটা কাজ করো, দুইটা হাত নাও। হাত আছে তো দুইটা নাকি? যাদের যাদের দুইটা হাত আছে সবাই দুইটা হাত নাও, নিছি আমরা। ওকে, এবার হাত নিয়ে এরকম করো, করছো, তুমি কি করতেছো? কাজ করতেছো, এবং তার জন্য তোমার হাত কি গরম হচ্ছে না? আরেকটু করো, হয়েছে গরম? হয়েছে। তাহলে তুমি কাজ করলা, কাজ কিসে রূপান্তরিত হইলো? তাপ শক্তিতে। এবার তুমি তোমার দুইটা হাত নিয়ে একটা বুনসেন বার্নার বা একটা মোমবাতির উপর রাখো, মোমবাতি বা বুনসেন বার্নার থেকে তোমার হাতে হিট আসবে, তার জন্য কি তোমার হাতে এমনি এমনি নড়া শুরু করবে একা একাই? এটা কি কখনো হবে? হবে না। তুমি কাজ করে তাপ উৎপন্ন করতে পারতেছো, বাট তাপ এসে তোমার হাতে কিন্তু কাজ উৎপন্ন করতে পারবে না।
আবার আমরা হাতকে কি করব, এমনি করব। যাদের দুইটা হাত আছে করো এরকম, করছো। কাজকে কিসে রূপান্তর করলাম, তাপে রূপান্তর করলাম বা তাপ শক্তিতে রূপান্তর করলাম। এবার দুইটা হাত নিয়ে একটা বনসেন বার্নারের উপরে রাখো বা একটা মোমবাতির উপর রাখো। ভাইয়া পড়ে যাবে তো, পড়লে সেটা পরে দেখা যাবে, আগে রাখো না, রাখো, আগে তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বোঝা লাগবে, তারপর হাতের ব্যবস্থা দেখা যাচ্ছে। রাখছেন, সেখান থেকে হিট আসবে। আচ্ছা, এই হিট আসার জন্য বা তাপ শক্তি আসার জন্য তোমার হাত কি এমনি এমনি করে নড়া শুরু করবে একা একাই? না, এটা কিন্তু কখনোই হয় না। ঠিক আছে, সো আমরা কাজকে বা কৃতকাজকে পুরাপুরি তাপ শক্তিতে রূপান্তর করতে পারি, বাট কখনোই তাপ শক্তিকে পুরাপুরি কাজে রূপান্তর করতে পারি না। এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা জেনারেল বিবৃতি। এবং দেখো, এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে জুলের বিবৃতি ছিল তাকে পুরাপুরি ভায়োলেট করে। জুল কি বলছিল? জুল বলছিল হচ্ছে আমরা কাজকে তাপে রূপান্তর করতে পারবো, এটা ঠিক আছে, বাট আমরা তাপকে কাজে রূপান্তর করতে পারবো, এটা ঠিক নাই। তাপ শক্তিকে কখনোই পুরাপুরি কাজে রূপান্তর করা সম্ভব না। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নেচার যে কোনো একটা প্রসেসকে অ্যালাউ করে, তার বিপরীত প্রসেসকে নেচার স্বতঃস্ফূর্তভাবে কখনোই অ্যালাউ করে না। যেমন এখানে তো প্রসেসটা ভাইস ভার্সা ছিল, তাই না? যে আমি কাজকে রূপান্তর করতে পারবো তাপে, আবার আমি তাপকে রূপান্তর করতে পারবো কাজে। এটাই তো বলছিল জুল। নেচার এর মধ্যে অ্যালাউ করতেছে কোনটাকে? এটাকে অ্যালাউ করতেছে। নেচার এটাকে অ্যালাউ করে, বাট নেচার এইটাকে অ্যালাউ করে না। নেচার এটাকে অ্যালাউ করে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে? পারবে না। ব্যাখ্যাটা দিবে কে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। বুঝছেন? সো নেচারে যে কোনো প্রসেসই একমুখী। যেমন এই যে এখানে উপর থেকে পানি পড়তেছে, নেচার অ্যালাউ করতেছে। নিচ থেকে যদি আমি পাথরের মধ্যে হিট দেই, সেই হিট থেকে কি গতিশক্তি উৎপন্ন হয়ে পানি উপরের দিকে যাওয়া শুরু করবে? হবে কখনো? এটা কখনোই হবে না। আরো এক্সাম্পল লাগবে তোমার? আসো দেখাচ্ছি তোমাকে, আরো এক্সাম্পল দিই। ধরো এই, ঠিক আছে, একটা গ্যাস চেম্বার আছে, খুবই সুন্দর এক্সাম্পল। ঠিক আছে, কি আছে? একটা গ্যাস চেম্বার আছে। মানে নেচারে কখনো মানে দুইটা বিপরীতমুখী প্রসেস না কখনো স্বতঃস্ফূর্ত হয় না বা স্পন্টিনিয়াস হয় না। ধরো এখানে আমার কাছে একটা সেপারেটর আছে। ওকে, কি আছে? একটা সেপারেটর। ওকে, সেপারেটরের এক পাশে আছে হাইড্রোজেন গ্যাস। কি আছে? হাইড্রোজেন গ্যাস। এগুলা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু। ওকে, হাইড্রোজেন গ্যাসের অণু। এবং সেপারেটরের আরেক পাশে আছে হচ্ছে অক্সিজেন গ্যাস। এ পাশে কি আছে? অক্সিজেন গ্যাস। ওকে, অক্সিজেন গ্যাস। বুঝো কি গ্যাস? অক্সিজেন গ্যাস। এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এখন মাঝখানের সেপারেটরকে যদি আমি খুলাই নিই, বলো কি হবে? এই সেপারেটরের কাজ কি ছিল? দুইটা গ্যাসকে এই গ্যাস চেম্বারের মধ্যে আলাদা রাখা। হাইড্রোজেন গ্যাসকে এক পাশে রাখছে, অক্সিজেন গ্যাসকে আরেক পাশে রাখছে। যদি এই সেপারেটরকে আমি খুলাই নিই, দুইটা গ্যাস কি হবে? মিক্স হয়ে যাবে। ও ওই পাশে যাবে কিছুটা, ও আবার এই পাশে আসবে কিছুটা, দুজনের মধ্যে একটা মিক্স হয়ে যাবে। ওকে, তার মানে আমি যখন এই সেপারেটরকে খুলাই নিচ্ছি, দুইটা গ্যাস মিক্স হয়ে যাচ্ছে। এবার যদি আমি এই সেপারেটরকে লাগাই দিই, দুইটা গ্যাসকে আলাদা হয়ে যাবে। তারা প্রথমে সেপারেট ছিল, আমি এই সেপারেটরকে খুলাই নিলাম, তারা একত্রিত হয়ে গেল। এবার যদি আমি আবার সেপারেটরকে লাগাই দিই, ওরা কি আলাদা হয়ে যাবে? ওই পাশে চলে যাওয়া হাইড্রোজেন গ্যাসগুলা কি সেপারেটরের ভয়ে এই পাশে চলে আসবে? না। এই পাশে চলে যাওয়া অক্সিজেন গ্যাসগুলা কি সেপারেটরের ভয়ে ওই পাশে চলে যাবে? না। সো প্রথম প্রসেসটা ছিল স্বতঃস্ফূর্ত। তুমি যখন এই সেপারেটরকে সরাই নিছো, গ্যাসগুলা নিজেদের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিক্স হয়ে গেছে। বাট যখন তুমি সেপারেটরকে আবার লাগাই দিছো, গ্যাসগুলা কি স্বতঃস্ফূর্তভাবে আলাদা হইছে? হবে না। জোর করে তুমি আলাদা করতে পারবা, বাট স্বতঃস্ফূর্তভাবে হবে না, ন্যাচারালি হবে না, একা একা কখনোই হবে না। বুঝছেন? সো প্রথম প্রসেসটা হচ্ছে এখানে স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিয়াস, ন্যাচারাল, নিজে নিজেই হচ্ছে। বাট পরের প্রসেসটা, রিভার্স প্রসেসটা ন্যাচারাল না। সো আমরা সেপারেটর সরাই নিচ্ছি, সেপারেটর সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। এখানে গ্যাস মিক্স হয়ে যাচ্ছে। কি হচ্ছে? গ্যাস মিক্স হয়ে যাচ্ছে। এটা ন্যাচারাল বা স্বতঃস্ফূর্ত, একা একাই হবে, স্পন্টিনিয়াস। আমরা আবার সেপারেটর লাগাই দিচ্ছি। কি করতেছি? আমরা আবার সেপারেটর লাগাই দিচ্ছি। ওকে, সেপারেটর লাগিয়ে দিচ্ছি। ওকে, দিলাম ভাইয়া সেপারেটর লাগিয়ে। এখন কি গ্যাসগুলো আলাদা হয়ে যাবে? বলো, আমি বললাম ভাই সেপারেটর লাগাই দিলে গ্যাস আবার আইসোলেট হয়ে যাবে। এটা কি ন্যাচারাল? এটা কোনোদিন হবে? এটা কি ন্যাচারালি একা একা হওয়া সম্ভব? না, এটা কিন্তু ন্যাচারাল না। ওকে, এটা কি না? ন্যাচারাল না। বুঝেছো? একদম ইজি। পারবো?
সহজ না বলো তো? খুবই সহজ। হ্যাঁ, এরকম কিন্তু হাজারটা এক্সাম্পল দেওয়া সম্ভব যে হ্যাঁ, একটা প্রক্রিয়া সে নিজে যদি স্বতঃস্ফূর্ত হয়, তার বিপরীত প্রক্রিয়াটা কখনোই স্বতঃস্ফূর্ত না। আরও এক্সাম্পল লাগবে? ঠিক আছে, ধরো তোমাকে আমি একটা মাটির কলস দিলাম। কি দিলাম? একটা মাটির কলস। বুঝো, ওটা মাটির কলস আমি তোমাকে দিছি। এখন তুমি কি করছো যে ভাইয়া আপনি দিছেন, আমি এটাকে ফেলে ভেঙে দিব। তুমি কি করছো? এটাকে হাত থেকে ফালাই দিছো। যখন তুমি এটাকে ফেলে দিবা তখন কি হবে বলো? তখন এটা নিচে পড়ে টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে। এই যে টুকরা টুকরা হয়ে ভাঙলো, তার বন্ধনগুলা ভেঙে গেছে, তার মানে কি? তার এখান থেকে শক্তি প্রয়োজন হয়েছে, শক্তির দ্বারা এই বন্ধনগুলো ভেঙে গেছে। এখন যদি আমি আবার এই টুকরাগুলাকে নিয়ে উপরের দিকে থ্রো করি, এই টুকরাকে একাই জোড়া লেগে যাবে। আমি এমনি করে ছেড়ে দিছি, নিচে পড়ছে, পরে এই কলস টুকরা টুকরা হয়ে ভেঙে গেছে। এখন এই টুকরাগুলো হাতে নিয়ে যদি আমি উপরের দিকে থ্রো করি, এনার্জি দিয়ে, সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে, এই টুকরা জোড়া লাগা কি আবার কলস হয়ে যাবে? না। সো নিচের যে প্রসেসটা ছিল সেটা ছিল স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, ন্যাচারাল। তার যে রিভার্স প্রসেসটা সেটা কখনোই ন্যাচারাল না। তুমি করতে পারবা, হ্যাঁ, তুমি টুকরা জোড়া লাগিয়ে কলস বানাইতে পারবা, বাট সেটা তোমার নিজে থেকে করা লাগবে, তোমার জোর করে করা লাগবে। নেচারে কখনো একা একা এটা হবে না। ওকে, দেন ধরো লেট সাপোজ কোন একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে একটা বরফ আছে। কি হবে বলো? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে যদি একটা বরফ থাকে, এই বরফ থেকে পানি উৎপন্ন হবে। কি হবে? বরফ থেকে পানি উৎপন্ন হবে। আচ্ছা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে যদি পানি থাকে, সেই পানি থেকে একা একাই বরফ উৎপন্ন হবে, এটা কখনো হওয়া সম্ভব না। সো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থেকে পানি হচ্ছে, এটা ন্যাচারাল। ওকে, বাট পানি থেকে বরফ হচ্ছে, এইটা তো ন্যাচারাল না, এটা তো একা একা কখনো হবে না। ঠিক আছে, নেচার অ্যালাউ করবে না। আবার ধরো 10 ডিগ্রির পরিবর্তে তুমি চলে গেলা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিসে? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ধরো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে বরফ আছে। কি? তোমার কাছে বরফ আছে। আচ্ছা, এই বরফ থেকে কি পানি হবে? এটা কি ন্যাচারাল? না। বাট পানি যদি থাকে 10 ডিগ্রি সেলসিয়াস -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা কিন্তু অটোমেটিক্যালি বরফে রূপান্তরিত হবে। তার মানে এইটা এখন আবার মানে কন্ডিশনটা যখন আমরা চেঞ্জ করছি, প্রথম কন্ডিশন ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন এই প্রসেসটা ছিল ন্যাচারাল, তার যে রিভার্স প্রসেসটা সেটা ন্যাচারাল ছিল না। যখন আমরা কন্ডিশন চেঞ্জ করলাম, -10 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, তখন রিভার্স প্রসেসটা হয়ে গেছে ন্যাচারাল, পানি থেকে এখন অটোমেটিক্যালি বরফ হবে, বাট ফরওয়ার্ড যে প্রসেসটা সেটাই কিন্তু এখন আর ন্যাচারাল না। ঠিক আছে, সেটাই এখন আর কি না? ন্যাচারাল না। তার মানে একটা প্রসেস, কোনো একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে একটা প্রসেস যদি ন্যাচারাল হয়, তার রিভার্স প্রসেস কখনোই ন্যাচারাল হবে না বা স্বতঃস্ফূর্ত হবে না। আই গেস বুঝতে পারছেন। এখন তুমি বলতে পারো, কেন ভাইয়া? দুইটাই ন্যাচারাল হলে কি সমস্যা ছিল? প্রকৃতি অ্যালাউ করে না, নেচার অ্যালাউ করে না। নেচার সবসময় একমুখী প্রক্রিয়াকে অ্যালাউ করে। এই যেমন ধরো টাইম সবসময় সামনের দিকে যায়, সবসময় সামনের দিকে মুভ করে। তুমি বললা কেন যায়? নেচারের নিয়মই এটা, এর জন্যই সামনের দিকে যায়। আমরা চাইলেও এটাকে রিভার্স ডিরেকশনে ফ্লো করাইতে পারবো না। কিছু কিছু জায়গায় আমরা নেচারের কাছে আসলে সীমাবদ্ধ। ওকে, সো এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কাজ করে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যে হ্যাঁ, আমাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতেছে এই প্রক্রিয়াতেও শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে, রিভার্স প্রক্রিয়াতেও শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে। কলস উপর থেকে নিচে পড়ে ভেঙে গেল, আবার নিচ থেকে উপরে উঠায় জোরে লেগে গেল, দুইটাতেই শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে। বাট দুইটা প্রক্রিয়ায় কি ঘটা সম্ভব? নেচার কি দুইটাকে অ্যালাউ করবে? না। নেচার অ্যালাউ করে সবসময় একটা প্রক্রিয়াকে, আর একটা তুমি চাইলে ঘটাইতে পারো, জোর করে ঘটাইতে হবে, নেচার অ্যালাউ করবে না। যেমন ধরো ফ্রিজের মধ্যে যে খাবার ঠান্ডা হয়, এটা কি একটা ন্যাচারাল প্রসেস? না, এটা কিন্তু ন্যাচারাল প্রসেস না। এটা কিন্তু আমরা জোর করে করাচ্ছি, কার্যনির্বাহী পদার্থ দ্বারা কাজ করানোর মাধ্যমে জোর করে আমরা খাবারকে ঠান্ডা করাচ্ছি। এটা কিন্তু কখনোই ন্যাচারাল না। ফ্রিজের ভিতরে কি হচ্ছে বলো? একবার নর্মালি চিন্তা করে দেখো তো, এই হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? ফ্রিজের ব্যাপারটাই চিন্তা করো। বাসার মধ্যে তো ফ্রিজ আছে চোখের সামনে। এই ধরো ফ্রিজের ভিতরে টেম্পারেচার কি? কম। ফ্রিজের ভিতর তাপমাত্রা কম না? ধরলাম ফ্রিজের ভিতর তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস না 10 ডিগ্রি সেলসিয়াস ধরো। বাইরে তাপমাত্রা কত? বাইরে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, রুম টেম্পারেচার। স্টিল কি হচ্ছে বলো তো? স্টিল ফ্রিজের ভিতর থেকে বাইরে তাপ শক্তি বের করে দেওয়া হচ্ছে।
ফ্রিজের ভিতরে তুমি যখন খাবার রাখো, খাবার কেমনে ঠান্ডা হয়? ফ্রিজের ভিতরে যে খাবারটা তুমি রাখতেছো তার মধ্যে থেকে তাপ শক্তি বাইরে বের করে দেওয়া হয়। এটা কে করে? ফ্রিজ করে। ফ্রিজের ভিতরে কার্যনির্বাহী পদার্থ আছে, সে কাজ করার মাধ্যমে ফ্রিজের খাবারের ভিতর থেকে তাপ শক্তি বাইরে বের করে আনে। তার মানে ফ্রিজ করতেছে কি, ভিতর থেকে তাপ শক্তি বাইরে বের করতেছে, হিট বাইরে বের করে দিচ্ছে। আচ্ছা, এইটা কি কোনো ন্যাচারাল প্রসেস? ফ্রিজের ভিতরে তাপমাত্রা কম, বাইরে তাপমাত্রা বেশি, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে হিট ফ্লো করতেছে। এটা কি নেচার অ্যালাউ করে? করে না। যদি করতো তাহলে ফ্রিজ চালাইতে কারেন্ট লাগতো না। যদি নেচার এটা অ্যালাউ করতো যে না, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় একা একাই হিট ফ্লো করবে, তাহলে তো আমার ফ্রিজ চালাইতে কারেন্টের কোনো দরকারই ছিল না। আমি এমনিতেই খাবার ফ্রিজের মধ্যে রেখে দিতাম, ন্যাচারালি খাবার ঠান্ডা হয়ে যেত। এটা কি হয়? না, আমার কারেন্ট দিয়ে ফ্রিজ চালানো লাগে, আমার ওখানে কাজ করা লাগে, বিদ্যুৎ শক্তি খরচ করা লাগে, জোর করে খাবারকে ঠান্ডা করা হয়। এটা ন্যাচারাল প্রসেস না। ঠিক আছে? সো এটা কিন্তু ন্যাচারাল প্রসেস না। ওকে, ন্যাচারাল প্রসেস না। এবার ধরো কারেন্ট চলে গেছে, কি হয়েছে? কারেন্ট চলে গেছে। যদি কারেন্ট চলে যায় তখন কি হয়? ফ্রিজের ভিতরে ঠান্ডা খাবার গরম হয়ে যায় বা আস্তে আস্তে গরম হওয়া শুরু করে। কেন? তখন বাইরে থেকে ভিতরে তাপশক্তি যাওয়া শুরু করে। এটা ন্যাচারাল। কেন? কারণ বাইরের তাপমাত্রা বেশি, ভিতরের তাপমাত্রা কম, বাইরে থেকে ভিতরে যে তাপশক্তি যাবে, এটা তো ন্যাচারাল। সো এই প্রসেসটা ন্যাচারাল, বাট ভিতর থেকে বাইরে তাপশক্তি যাচ্ছে, এইটা ন্যাচারাল না। রিভার্স প্রসেস কখনোই ন্যাচারাল হবে না। ওকে, কোন একটা সার্টেন প্রসেস যদি ন্যাচারাল হয়, তার রিভার্স প্রসেস সব সময় কি হবে বলো তো? অস্বতঃস্ফূর্ত হবে বা ন্যাচারাল হবে না। এবং এগুলা নিয়েই আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে আলোচনা। কোন একটা প্রসেস স্বতঃস্ফূর্তভাবে ঘটবে নাকি ঘটবে না, সেটার ব্যাপারে আমরা আইডিয়া পাবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি আইডিয়া পাইছিলাম? যদি একটা তাপগতীয় প্রক্রিয়া ঘটে, সেখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি কিভাবে খাটে সেটা আমরা জানতে পারছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। বাট আদৌ ওই প্রক্রিয়াটা ঘটা সম্ভব কিনা? যেমন এখানে আমি যতগুলা প্রক্রিয়ার কথা বলছি, প্রত্যেকটা প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ঘটা সম্ভব, কারণ প্রত্যেকটার মধ্যে শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে। বাট আসলেই কি এটা ঘটা সম্ভব? নেচার কি এটাকে অ্যালাউ করে? করে না। এটা আমরা কেমনে জানতে পারবো? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। সো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদেরকে জানাই দিবে কোন কোন প্রক্রিয়া ন্যাচারালি ঘটা সম্ভব, স্বতঃস্ফূর্তভাবে ঘটা সম্ভব, আর কোন কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটা সম্ভব না। ওকে, সো এই হচ্ছে বেসিক পার্থক্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের মধ্যে। সো প্রথম সূত্রের কিন্তু লিমিটেশন আছে, দ্বিতীয় সূত্র হচ্ছে সেই লিমিটেশন বা গ্যাপটাকে কভার করে দেয়। ওকে, ক্লিয়ার? এখন এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটার মূল যে বক্তব্যটা তুমি দেখবা বইয়ের মধ্যে, মূল বক্তব্য হচ্ছে যে এইটাই, যে কাজকে আমরা পুরোপুরি তাপ শক্তিতে রূপান্তর করতে পারবো, বাট তাপকে আমরা কখনোই পুরোপুরি কাজে রূপান্তর করতে পারবো না। কারণ থার্মোডাইনামিক্সের মধ্যে বা এই চ্যাপ্টারের মধ্যে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যবহার করবো একটা জায়গাতেই, সেটা হচ্ছে হিট ইঞ্জিন। সো এই হিট ইঞ্জিনের মধ্যে আমাদের আসলে এই কনসেপ্টটাই কাজে লাগবে। সো দেখবা ঘুরে ফিরে তোমার বইয়ের মধ্যে এটা নিয়েই কথা বলছে, অন্য কিছু নিয়ে খুব বেশি কথা নাই। ওকে, বাট এই যত যা যা আলোচনা করলাম সব কিছুই কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে পড়ে। এবং দেখবা 4 জন সায়েন্টিস্টের বিবৃতি দেওয়া আছে, এক একজন সায়েন্টিস্ট এই কথাকেই এক একভাবে বলছে। ওকে, এবং পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, মানে পরীক্ষায় এরকম প্রশ্নও আসতে পারে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখো। যদি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসে তখন হচ্ছে তুমি এটা লিখবা যে কাজকে পুরাপুরি তাপ শক্তিতে আমরা রূপান্তর করতে পারবো, ন্যাচারালি এটা হবে, বাট তাপকে কখনোই আমরা পুরোপুরি কাজে রূপান্তর করতে পারবো না। যা তাপকে যখনই তুমি কাজে রূপান্তর করতে যাবা, সিস্টেমে লস থাকবেই। ধরো তোমার কাছে 100 জুল তাপ শক্তি আছে, তুমি সেটাকে কাজে রূপান্তর করতে গেছো, তুমি কখনোই 100 জুল কাজ পাবা না। 100 জুল তাপ শক্তি থেকে তুমি বড় জোর 40 জুল 45 জুল তাপ পাইতে পারো, বাকি 55 জুল 60 জুল আসলে লস হয়ে যাবে, সিস্টেম লস। কখনোই তুমি তাপ শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তর করতে পারবা না। এই হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। আবার এভাবেও আসতে পারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কার্নোর বিবৃতি লেখো, ক্লসিয়াসের বিবৃতি লেখো, প্ল্যাঙ্কের বিবৃতি লেখো। এর জন্য হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্টের বিবৃতিও আমাদের একটু মাথায় রাখা লাগবে। দেখো এখানে 4 জন সায়েন্টিস্টের বিবৃতি আছে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই, কারণ তোমাকে স্পেসিফিকভাবে বলে দিবে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্লসিয়াসের বিবৃতি লেখো, দেন হচ্ছে কার্নোর বিবৃতি লেখো। যার বিবৃতি লিখতে বলবে তোমার কিন্তু তারটাই লেখা লাগবে। ওকে, সো এখানে হালকা একটু মুখস্থ ব্যাপার আছে, বাট ঘুরে ফিরে সবগুলো বিবৃতি ওই একই কথাই বলে, খুব বেশি ডিফারেন্স নাই। দেখো পরে দেখো কি বলছে, বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়।
এটাই দেখলাম না ফ্রিজের মধ্যে কিন্তু এই কাহিনী ঘটছে। ফ্রিজে আমরা কি করি, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুকে তাপশক্তি সরবরাহ করি বা তাপশক্তি ট্রান্সফার করি। এটা কখনোই বাইরের কোনো সাহায্য বা বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া সম্ভব না। ফ্রিজ চালানোর জন্য কিন্তু আমাদের বাইরের শক্তি, তড়িৎ শক্তির সাহায্য লাগে, এটা ছাড়া ন্যাচারালি এটা কখনোই হয় না। এটাই আমাদের ক্লসিয়াসের বিবৃতি। অথবা তাপ আপনা আপনি শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে স্থানান্তর হয় না। বুঝতে পেরেছেন? নেচার এটাকে অ্যালাউ করে না। ওকে, নেচার কোনটাকে অ্যালাউ করে? হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট যাবে, এটাকে নেচার অ্যালাউ করে, বাট লো থেকে হাই যাবে এটাকে নেচার অ্যালাউ করে না। ওকে, গুড। সেকেন্ডটা হচ্ছে কার্নোর বিবৃতি। কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তুমি এমন কোনো ডিভাইস বা এমন কোনো মেশিন কখনোই বানাইতে পারবা না যেটা কিনা তাপ শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তর করতে পারবে। মানে এটা শোনার পর কারো কারো মন ভেঙে যাবে, কারণ কেউ কেউ জন্মের পর থেকে এই ডিসিশন নিয়েছিল যে ভাইয়া আমি তো জন্মাইছি একটা 100% এফিশিয়েন্ট হিট ইঞ্জিন বানানোর জন্য, আপনি তো আমার মনটাই ভেঙে দিলেন। মন আমি ভাগি নাই, মন আরো 200-300 বছর আগে সায়েন্টিস্টরাই ভেঙে দিয়ে চলে গেছে, ঠিক আছে? তুমি জানতা না, দ্যাটস ইট। ওকে, সো দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে কখনোই আমরা সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো না বা কাজে রূপান্তর করতে পারবো না, এমন কোনো ডিভাইস এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, বা এটা হওয়াও আসলে পসিবল না। তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে গেলে সিস্টেমে আসলে লস আসবেই আসবে। ওকে, গুড। বাট স্টিল যে কোনো সময় ফিজিক্সের যে কোনো লয় ভেঙে যেতে পারে। সো তুমি চাইলে এটা করেও ফেলতে পারো, বলা যায় না, আগেই তোমাকে হতাশ না করি, তুমি চেষ্টা চালিয়ে যাও, হয়েও যেতে পারে। ওকে, দেন দেখো প্ল্যাঙ্কের বিবৃতি। প্ল্যাঙ্কের বিবৃতিতে কি বলা আছে? কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তাকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করবে, এরূপ একটা তাপ ইঞ্জিন কখনোই তৈরি করা সম্ভব নয়। আমরা ইঞ্জিনের মধ্যে কি আর একটু বিস্তারিত পড়বো, তাপ উৎস, তাপ গ্রাহক, এগুলা কি, বাট এখান থেকে তাও যদি আমি তোমাকে একটু বলি, ধরো তুমি এমন একটা ইঞ্জিন কখনোই বানাইতে পারবা না। ইঞ্জিন বানানোর জন্য আমাদের যেটা লাগে, একটা হিট সোর্স লাগে, বুঝছো? ধরো তোমার কাছে একটা হিট ইঞ্জিন আছে, কি আছে? একটা হিট ইঞ্জিন। ইঞ্জিনের একটা হিট সোর্স লাগে। যেমন ধরো বাইক বা গাড়ির ইঞ্জিনের কথা চিন্তা করো, ভিতরে কি থাকে? পেট্রোল থাকে, অকটেন থাকে। এগুলো কি হয়? এগুলো বার্ন হয়ে হিট প্রডিউস হয় এবং এই হিটটা হচ্ছে ইঞ্জিনকে সাপ্লাই দেওয়া হয়। তার মানে একটা সোর্স থাকে, যেই সোর্সটা হচ্ছে ইঞ্জিনকে হিট সাপ্লাই দেয়। ওকে, সো এমন কোনো ইঞ্জিন বানানো সম্ভব না যে একটা সোর্স থেকে কন্টিনিউয়াসলি হিট নিচ্ছে এবং সেই হিটকে অনবরত কাজে রূপান্তর করে যাচ্ছে, কোনো লস নাই, এরকম কোনো ইঞ্জিন তুমি বানাতে পারবে না। এটাই হচ্ছে বলা আছে প্ল্যাঙ্কের বিবৃতির মধ্যে। ঘুরে ফিরে ওই একই কথাই, এক একজন এক একভাবে বলছে আর কি। তাহলে দেখেন আর একটা বার, কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে, মানে একটা হিট সোর্স থেকে কন্টিনিউয়াসলি হিট অ্যাবজর্ব করবে বা শোষণ করবে এবং তাকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করবে, মানে ওই হিটটাকে কাজে রূপান্তর করবে কন্টিনিউয়াসলি, এরূপ একটা তাপ ইঞ্জিন কখনোই তৈরি করা সম্ভব নয়। যখনই হিটকে কাজে রূপান্তর করতে যাবে, সিস্টেমে আসলে লস থাকবেই থাকবে। ঠিক আছে, দেন কি বলছে? কেলভিনের বিবৃতি। দেখো কেলভিনের বিবৃতি কি? কোনো বস্তু তার পারিপার্শ্বিকের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা আসলে আহামরি গুরুত্বপূর্ণ না, কেলভিনেরটা আমি খুব বেশি আসতে দেখি নাই, তাও হচ্ছে একটা বার একটু দেখে রাখো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 4টা বিবৃতি, যে কোনোটা তোমাকে সরাসরি দিয়ে দিতে পারে। সো কনসেপ্ট ঘুরে ফিরে সবগুলারই একই, আমাদের জাস্ট একটু মাথায় রাখা লাগবে, কয়েকটা বুলেট পয়েন্ট মাথায় রাখতে পারো প্রত্যেকটা সায়েন্টিস্টের বিবৃতির ব্যাপারে, যেন পরীক্ষায় আসলে তুমি একটু লিখে দিয়ে আসতে পারো। ওকে, তাহলে গেছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে একটা খুবই সুন্দর আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা আরেকটা জিনিস না আরেকটু পড়াশোনা করব, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর নিয়ে যদিও আমরা তখন ধরে আলোচনা করছি। দেখো, যে কোনো ন্যাচারাল প্রসেসই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, যে কোনো ন্যাচারাল প্রসেসই কি? যে কোনো প্রসেসই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, বাংলাটাই আমাদের লাগবে, এটাই কিন্তু পরীক্ষায় আসবে। ন্যাচারাল যে কোনো প্রসেসই কি? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের নেচারে যে প্রক্রিয়াগুলো একা একা ঘটে সেগুলাই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেগুলো তখন ধরে বলতেছিলাম যে ঝর্ণার উপর থেকে পানি পড়তেছে,
ওকে, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ন্যাচারাল প্রসেস। আমার উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ শক্তি ট্রান্সফার হচ্ছে। ধরো এটা হচ্ছে 50°C, এটা হচ্ছে 20°C, এখান থেকে এখানে হিট ট্রান্সফার হচ্ছে। এটা কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বা ধরো আমার কাছে একটা কি আছে, ধরো হচ্ছে একটা বেলুন আছে, বেলুন না, ধরো একটা গ্যাসের চেম্বার আছে। ওকে, এরকম একটা গ্যাস চেম্বার আছে। এখন গ্যাস চেম্বারের এখানে একটু ফুটা হয়েছে, কি হচ্ছে, এখানে একটু ফুটা হয়েছে। এখন কি হবে বলে তো, এখানে আমার গ্যাস বাইরে বের হওয়া শুরু করবে। এই ফোঁটা দিয়ে কি করবে, গ্যাস বাইরে বের হওয়া শুরু হবে। ওকে, এভাবে বাইরে যাবে। এটা কি প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, একাই হবে, তোমার কিছু করা লাগবে না। এই প্রক্রিয়া ঘটানোর জন্য কি তোমার কিছু করা লাগবে, তোমার কিছু করা লাগবে না। সো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে সেগুলা যেগুলা নেচারে একা একাই ঘটে, বা তুমি হালকা একটু ইফোর্ট দিয়ে দিলেই সেটা ঘটা যায়। মানে কিছু কিছু প্রক্রিয়া আছে যেগুলো আবার সরাসরি একা একা ঘটে না, তোমার হালকা একটু ইফোর্ট দেওয়া লাগবে, তারপর সেটা একা একা ঘটবে। সো সেগুলোকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল প্রসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়া কোনগুলা, যেগুলা হচ্ছে একা একাই ঘটে। দেখো, একা একাই ঘটে। ওকে, বা তুমি যদি ইনিশিয়েট করে দাও তারপর একা একাই ঘটে। ওকে, ইনিশিয়েট করে দেওয়ার পর একা একাই ঘটে, ইনিশিয়েট করে দেওয়ার পর একা একাই ঘটে, দেওয়ার পর একা একাই ঘটে। ওকে, যেমন ধরো যে এখানে গ্যাস তো একা একাই প্রথমে বের হবে না, তোমার এখানে একটা ছিদ্র করা লাগবে, তারপর গ্যাস রিল্যাক্সে বের হবে। ঠিক আছে, অথবা কোনো একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে একা একাই ঘটে, কোনো একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে একা একাই ঘটে। ঠিক আছে, কন্ডিশনের আন্ডারে একা একাই ঘটে। ওকে, একা একাই ঘটে, সেগুলা কি, সেগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যে সার্টেন কন্ডিশনের আন্ডারে মানে কি, যেমন ধরো বরফ থেকে পানি হচ্ছে, এটা কি সব সময় একা একা ঘটবে না, যখন টেম্পারেচার 0°C চেয়ে বেশি তখন এটা একা একা ঘটবে। ওকে, সো একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে যেই প্রসেসগুলো একা একা ঘটে সেগুলোকে আমরা ওই কন্ডিশনের আন্ডারে বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তুমি 0°C নিচে চলে যাও, তখন তো আর বরফ থেকে পানি হবে না, তখন তো এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, তখন তোমার এটা জোর করে করা লাগবে। ঠিক আছে, বুঝছো, গুড। দেন হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোনগুলা, যেই প্রক্রিয়াগুলা নেচারে একা একা ঘটে না। যেমন এখান থেকে আর একটা আইডিয়া তুমি পাইতে পারো, যে কোনো একমুখী প্রক্রিয়াই না স্বতঃস্ফূর্ত। একমুখী মানে হচ্ছে যেগুলো নেচারে একমুখী। ন্যাচারাল সব প্রক্রিয়া আসলে একমুখী হয়, উপমুখী ন্যাচারাল প্রক্রিয়া হয় না। সো একমুখী প্রক্রিয়াগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, সো চাইলে এখানে লিখতেও পারো, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো আসলে সবসময় কি হবে, একমুখী হবে। ওকে, এখান থেকে কিন্তু অনেক রকম এমসিকিউ আসতে পারে, ঘোরায় পেঁচায় তোমাকে বিভিন্ন এমসিকিউ দিতে পারে। সো এই কি ওয়ার্ডগুলো একটু মাথায় রাখো যেগুলো বলতেছি। ওকে, সো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি হয়, একমুখী হয়। কি হয় বাচ্চারা বলো তো, একমুখী হয়। লেখো, একমুখী প্রক্রিয়া। ওকে, এবার আসো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমার একটা কথা বলো তো, এই যে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা কি কোনো ন্যাচারাল প্রসেস হবে? তোমার কি মনে হয়? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তো ন্যাচারাল ছিল, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি ন্যাচারাল হবে? না, এটা কোনো ন্যাচারাল প্রসেস নয়। এটা কি নয়? এটা কোনো ন্যাচারাল প্রসেস নয়। এটা কি একা একা ঘটবে? না, এইটা একা একা ঘটবে না। এটা একা একা ঘটা সম্ভব না, এক্সটার্নাল শক্তির সাপ্লাই থাকা লাগবে। এক্সটার্নাল শক্তির সাপ্লাই দিয়ে তুমি এটা ঘটাতে পারবা, বাট একা একা এই জিনিস কখনোই ঘটবে না। ওকে, সো লিখে ফেলো, একা একা এটা ঘটবে না। ঠিক আছে, একা একা এটা ঘটবে না, বাহ্যিক শক্তির সাপ্লাই দিয়ে এটা ঘটানো সম্ভব। ওকে, বাহ্যিক শক্তি বা এনার্জি, শক্তির সাপ্লাই দিয়ে এটা ঘটানো সম্ভব। ওকে, দিয়ে এটা ঘটানো সম্ভব, বাট একা একা ঘটানো সম্ভব না, ঘটানো সম্ভব। বুঝেছ? একদম ইজি। এক্সাম্পল কি হইতে পারে?
যেমন ধরো যে কোনো উভমুখী প্রক্রিয়াই হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কোনো উভমুখী প্রক্রিয়া কখনোই স্বতঃস্ফূর্ত হয় না। একটা প্রসেস সামনের দিকে যাবে আবার রিভার্স হয়ে আগের অবস্থায় ফিরে আসবে, এটা কখনো একা একা হওয়া সম্ভব না। ধরো তোমার কাছে একটা বরফ আছে, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না, ধরো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, তোমার কাছে কি আছে, একটা বরফ আছে। আচ্ছা তুমি বলো তো, তুমি যদি পারিপার্শ্বিকে কোনো পরিবর্তন না করো, এটাকে এমনি যদি তুমি রাইখা দাও, এরকম কি কখনো হওয়া সম্ভব এই বরফটা পানি হচ্ছে আবার পানি থেকে একা একাই বরফ হচ্ছে? এটা কখনো হওয়া সম্ভব? কখনোই হওয়া সম্ভব না। বা ধরো তুমি +10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই গেলা, তুমি এখানে একটা বরফ রেখে দিলা, এই বরফ না হয় পানি হইলো, আমি বুঝলাম, পানি থেকে কেউ আবার একা একাই বরফ হবে। এই অবস্থাতেই যদি আমি পারিপার্শ্বিকের কোনো পরিবর্তন না করি, সম্ভব না। এখন তুমি বললা যে ভাইয়া এইটা না 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থেকে পানি হইছে, এবার আমি এই পানিটাকে ফ্রিজে রাখি, তাইলে তো আবার বরফ হবে, ঠিক আছে, বাট এটা কি একা একা হইলো না, তুমি জোর করে করলা, জোর করে করলা, এখানেই এটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেটা জোর করে করানো লাগে, যেটা নিজে নিজে হয় না, সেটাই অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ন্যাচারাল না। বুঝতে পারছেন? সো নেচারে যে কোনো উভমুখী প্রক্রিয়ায় কি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। লিখে ফেলো, যে কোনো উভমুখী প্রক্রিয়ায় অস্বতঃস্ফূর্ত। ওকে, নন স্পন্টেনিয়াস। যে কোনো উভমুখী প্রক্রিয়ায় অস্বতঃস্ফূর্ত। উভমুখী প্রক্রিয়ায় অস্বতঃস্ফূর্ত। বুঝেছ? মনে থাকে যেন, এটা যদি তুমি ভুল হয়, এখান থেকে এমসিকিউ আসবে এবং সেটা যদি তুমি ভুল করো, তাইলে তো মনে করো জীবন আসলে তোমার আর কি বেদনা, জীবন আমারই এখানে বেশি বেদনা। ঠিক আছে, চল আরো একটা লাইন লিখতে পারো, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার রিভার্স প্রসেসটা সবসময় অস্বতঃস্ফূর্ত হবে। কি? একটা প্রক্রিয়া ধরো স্বতঃস্ফূর্ত, তার যে বিপরীতমুখী প্রক্রিয়াটা বা রিভার্স প্রসেসটা, সেটা সবসময় অস্বতঃস্ফূর্ত হবে। তাহলে এটাও লিখে ফেলতে পারেন, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার রিভার্স প্রসেস, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার রিভার্স প্রসেস, প্রক্রিয়ার রিভার্স প্রসেস কি হবে? সব সময় অস্বতঃস্ফূর্ত হবে, সব সময় অস্বতঃস্ফূর্ত হবে। বুঝেছো? একটা প্রক্রিয়া একা একাই ঘটতেছে, তার উল্টা প্রক্রিয়া কখনো একা একা ঘটবে না। যেমন ধরো, তোমরা এটা খুব ভালো বুঝবা, ধরো তোমরা ক্লাসে বসে আছো, ঠিক আছে, আমি আসছি, ধরো আমি তোমাদের কলেজের টিচার, ঠিক আছে, ধরলাম আর কি আমি তোমাদের কলেজের টিচার, আমি আসছি। এখন ক্লাসে এসে আমি কি দেখবো? তোমরা ক্লাসে চিল্লাচিল্লি করতেছো। এখন আমি যদি আর একটু মজার কথা বলি তোমাদেরকে, তোমাদের চিল্লাচিল্লি আরো বাড়বে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তোমরা এটা করতে পছন্দ করো, তোমরা এটা একা একাই করবা। বাট তোমরা এসে দেখলাম যে চিল্লাচিল্লি করতেছো, আমি এসে হাজারটা জ্ঞানের কথা বললাম যে না তোমাদের পড়ালেখা করা লাগবে, পড়ালেখা না করলে তোমাদের জীবন উন্নতি করা সম্ভব না। তার জন্য কি তোমরা নিজে থেকেই পড়ালেখা করবা? করবা না, কারণ এটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে? সো যেই কাজটা একা একাই হচ্ছে বা আমি হালকা একটু মোটিভেশন দিলেই হচ্ছে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। যে তুমি প্রথমে করতেছিলে, চিল্লাইতেছিলে ক্লাসের মধ্যে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলে, আমি এসে আরো বললাম আড্ডা দাও, মজা করো, চিল্লাও, তুমি কি করবা? আরো বেশি বেশি করবা, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাট আমি ক্লাসে এসে তোমাকে যতই বলি না কেন যে না তুমি একটু পড়ো, আমি তোমাকে হালকা একটু মোটিভেট করার চেষ্টা করলাম, প্রক্রিয়াটা ইনিশিয়েট করার চেষ্টা করলাম, তোমার না পড়লে কিন্তু অবস্থা খারাপ হবে, সামনে তোমার ভবিষ্যৎ অন্ধকার, তুমি কি নিজে নিজে পড়বা? পড়বা না। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তোমারে পড়ানোর জন্য জোর করা লাগবে, তোমার ঘাড় ধরে নিয়ে বসান লাগবে। ছি ভাইয়া আপনি তো ভালো না, ঘাড় ধরে নিয়ে পড়ানোর কথা বলেন, আপনি কি স্টুডেন্টদের মারার পক্ষে? না, আমি স্টুডেন্টদের মারার পক্ষে না, ছি ছি ছি, আমি স্টুডেন্টদের পিটানোর পক্ষে। আচ্ছা সামনে আগাই গাইস, এই পর্যন্ত ক্লিয়ার? সো আমরা হচ্ছে দুইটার প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করলাম, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। এগুলো লাগবে কোথায়? আমরা যখন প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করবো, একটু পরেই করবো, তখন হচ্ছে দেখবা এই স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াসের কথাটা চলে আসবে, বা স্বতঃস্ফূর্ত আর অস্বতঃস্ফূর্তের কথা চলে আসবে। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে যেগুলো নেচারে একা একাই ঘটে, একমুখী প্রক্রিয়াগুলো, সেগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত। আর উভমুখী যত প্রক্রিয়া আছে সবই কি? অস্বতঃস্ফূর্ত। বা যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার যে রিভার্স প্রসেসটা, সেটাও আসলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দ্বারা একটা মিনিট, আমার আম্মু এতবার কল দিচ্ছে কেন? আচ্ছা আমি আম্মুর কলটা ধরে আসি, হ্যাঁ অনেকবার কল দিয়ে ফেলছো। একটা মিনিট, তোমরা জাস্ট একটাবার একটু ডিভাইস দাও, আমি জাস্ট আম্মুকে 2 মিনিট কথা বলে আসি। 2 মিনিট।
গাইজ এক্সট্রিমলি সরি, বাট আসলে আম্মুর কল অ্যাভয়েড করাটা একটু কঠিন। যাই হোক, কি অবস্থা দেখো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা একটু সামনে আগায় যাই। দেখেন এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে হচ্ছে আমরা একটু সামনে আগাবো। ওকে, আমরা হচ্ছে দুইটা প্রক্রিয়া নিয়ে খালি পড়াশোনা করব, খুবই সহজ। আমাদের মেইন পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন ওই দুইটা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করতে আসলে আহামরি সময় লাগবে না। দেখবা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা দুইটা ক্যাচ করে ফেলছি। পরের দিন হচ্ছে আমরা ইঞ্জিন পড়া শুরু করব, যদি এই কনসেপ্ট ইঞ্জিন না, আমরা এনট্রপি পড়া শুরু করব। পরের দিন আমরা এনট্রপিটা শেষ দিব। পরের দিনের ক্লাসটা একটু লেন্দি হওয়ার সম্ভাবনা আছে, আজকের ক্লাসটা তো ছোট, বাট পরের দিনে এনট্রপি নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। এনট্রপির সকল ম্যাথ আমরা সলভ করবো নেক্সট দিনে, এবং সেখানেও কিন্তু আমাদের এই প্রসেসগুলো লাগবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলো কিন্তু আমাদের লাগবে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যখন আমরা এনট্রপি পড়তে যাব। সিমিলারলি যখন আমরা ইঞ্জিন পড়তে যাব তখন আমাদের এগুলো লাগবে, সেগুলোর উপর আলাদা একটা ক্লাস নিয়ে নিচ্ছি যেন তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ভাইয়া অনলাইনে একটা ক্লাস করছিলাম, বাট মনে পড়লো আপনার ক্লাস আছে। অনলাইনের ভাইকে বললাম, ভাই এখন আমার সাথে বসে আপনার ক্লাস করছে। তোমরা আর ভালো হইলে না, তোমাদেরকে ভালো বানানো খুব কঠিন। যাই হোক, আসো আসো আসো, এখন আমরা চলে যাব কিসে? প্রত্যাবর্তী প্রক্রিয়ায় বা রিভার্সিবল প্রসেস। হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ইংলিশটা কি? রিভার্সিবল প্রসেস, মানে যেই প্রসেসকে রিভার্স করা সম্ভব। দেখো প্রথমে সংজ্ঞাটা পড়ো, তারপর বুঝাচ্ছি। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটা স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে এটা এমন একটা প্রক্রিয়া যেটাকে রিভার্স করা সম্ভব, এবং রিভার্স করলে প্রত্যেকটা স্টেপে স্টেপে তাপ শক্তির আদান প্রদান হবে মানের দিক দিয়ে সমান, সাইনের দিক দিয়ে বিপরীত। ধরো আমি সামনে এই দিক থেকে, ধরো এখান থেকে আমি এখানে গেলাম, তাপ শক্তির পরিবর্তন হলো 10 জুল। এখান থেকে আমি আবার এখানে আসবো, তাপ শক্তির পরিবর্তন হবে -10 জুল। ওকে, আমি এখান থেকে এখানে গেলাম, কাজ হইল 5 জুল। এখান থেকে এখানে আসবো, কাজ হবে -5 জুল। যদি এটা সম্ভব হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস, যেটাকে রিভার্স করানো সম্ভব। ওকে, তাহলে দেখেন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পল মানে কি? একটা ধরো গ্রাফের এক্সাম্পল দিই। লেটস সাপোজ এটা হচ্ছে পি ভার্সেস ভি এর গ্রাফ। আমরা একটা সিস্টেমের উপর প্রত্যাবর্তী প্রক্রিয়া চালাচ্ছি। সিস্টেমটা প্রথমে এ তাপীয় অবস্থায় আছে, ঠিক আছে? এ তাপীয় অবস্থা থেকে আমরা কি করলাম? বি তাপীয় অবস্থায় নিয়ে গেলাম। কি করলাম? এ থেকে বি তাপীয় অবস্থায় নিয়ে গেলাম। এটা হচ্ছে সম্মুখমুখী প্রক্রিয়া, ঠিক আছে? এ থেকে আমরা বিতে গেলাম, এটা কি? এটা হচ্ছে সম্মুখমুখী প্রক্রিয়া, সম্মুখমুখী প্রক্রিয়া। ওকে, এবং দেখা গেল এই সম্মুখমুখী প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হচ্ছে প্লাস ডেল কিউ, লেটস সাপোজ, এবং কৃত কাজ হচ্ছে প্লাস ডেল ডাব্লিউ। ওকে, এখন আমরা কি করব? এটাকে রিভার্স করাবো। রিভার্স করাবো মানে হচ্ছে আমরা বি থেকে আবার এতে আসবো। আচ্ছা ভাইয়া, বি থেকে এতে কে একা একাই আসবে? সেখানে আমরা পরে আসতেছি, প্রথমে আসো আমরা বি থেকে এতে আসবো। এটাকে আমরা বলতেছি কি? পশ্চাৎমুখী প্রক্রিয়া বা বিপরীতমুখী প্রক্রিয়া। এই যে আমরা যখন বিপরীতমুখী প্রক্রিয়াটা ঘটাবো, তখন যদি তাপ শক্তির পরিবর্তন ঠিক সম্মুখমুখীর সমান এবং বিপরীত হয়, মানে তাপ শক্তির পরিবর্তন যদি এখন হয় -ডেল কিউ এবং কৃতকাজ যদি হয় -ডেল ডাব্লিউ, তখন এই পুরা প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে সম্মুখমুখী প্রক্রিয়ায় তাপ শক্তি যতটুকু বাড়বে, পশ্চাৎমুখী প্রক্রিয়ায় তাপ শক্তি ঠিক ততটুকু কমা লাগবে। ওকে, বা তাপ শক্তি সিস্টেম যতটুকু গ্রহণ করবে, পশ্চাৎমুখী প্রক্রিয়ায় সিস্টেমের ততটুকু তাপ শক্তি বর্জন করা লাগবে। সম্মুখমুখী প্রক্রিয়ায় সিস্টেম যতটুকু কাজ করবে, পশ্চাৎমুখী প্রক্রিয়ায় সিস্টেমের ঠিক ততটুকু নেগেটিভ কাজ করা লাগবে। এবং এটা করার পর সিস্টেম যদি একদম ইনিশিয়াল অবস্থায় বা আগের অবস্থায় ফিরে আসতে পারে, তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। এবার তোমাকেই আমি প্রশ্ন করলাম, এই প্রক্রিয়া কি আসলেই নেচারে ঘটা সম্ভব? তোমার কি মনে হয়? অসম্ভব একটা ব্যাপার। এইটা কোনো ন্যাচারাল প্রসেস না। প্রথমেই লেখো, এটা কোনো ন্যাচারাল প্রসেস নয়। কি নয়? কোনো ন্যাচারাল প্রসেস নয়। এটা কি? এটা একটা আইডিয়াল প্রসেস। ওকে, এটা কি? একটা আইডিয়াল প্রসেস। বুঝছো?
কেন ন্যাচারাল না? আচ্ছা, একটা জিনিস কি একা একাই কখনো রিভার্স হবে তোমার মনে হয়? একটা সিস্টেমকে তুমি প্রসারিত করছো, সেই সিস্টেমকে একা একাই সংকুচিত হবে? অবশ্যই হবে না। এবং সংকুচিত হয়ে একদম সমপরিমাণ তাপ শক্তি বর্জন করে, সমপরিমাণ নেগেটিভ কাজ করে একদম আগের অবস্থায় ফিরে আসবে, এটা কখনোই হওয়া সম্ভব না। এটা তখন হইতে পারে যখন সিস্টেমে কোনো লস থাকবে না। যদি সিস্টেমে লস না থাকে তাইলে এই জিনিস হওয়া সম্ভব, তাও ন্যাচারালি হওয়া সম্ভব না, বাট হওয়া সম্ভব। বাট প্র্যাকটিক্যাল কোনো প্রসেসে তুমি লস ছাড়া কোনো সিস্টেম বা প্রসেস ডিজাইন করতে পারবা না। প্রত্যেকটা প্রসেসের মধ্যে, প্রত্যেকটা সিস্টেম অপারেট করার সময় অপারেটিং লস থাকবেই থাকবে। যে কোনো প্র্যাকটিক্যাল সিস্টেম নিয়ে তুমি কাজ করতে যাও না কেন, দেখবা আমরা এখানে কার্নো ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, এটা একটা আইডিয়াল ইঞ্জিন, আইডিয়াল কেস ধরে আমরা এটা বানাইছি, বাট স্টিল এখানেও লস আছে। যখন তুমি প্র্যাকটিক্যাল ইঞ্জিনে যাবা সেখানে আরও বেশি লস থাকবে। ওকে, সো আমরা যেই প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করি না কেন, আমরা যদি ধরে নিই এই প্রক্রিয়াতে কোনো লস নাই, তার মানে এটা একটা আইডিয়াল প্রসেস, এটা প্র্যাকটিক্যালি ঘটা কখনোই সম্ভব না। ওকে, এখানে তো কোনো লস নাই, বোঝাই যেতেছে। আমি ডেল কিউ পরিমাণ তাপ শক্তি দিছি, আবার যখন ব্যাক করছি ডেল কিউ পরিমাণ তাপ শক্তি রিটার্ন করে নিছি। আমি সিস্টেমকে 10 জুল শক্তি দিছি, সিস্টেম এ থেকে বিতে গেছে, আবার সিস্টেমকে যখন বি থেকে এতে নিয়ে আসছি, সিস্টেম 10 জুল শক্তি আমাকে রিটার্ন করছে, পরিবেশকে রিটার্ন করছে। সিস্টেমে লস আছে? কোনো লস নাই। ওকে, এই টাইপের সিস্টেম তুমি বানাইতে পারবা, এই টাইপের প্রক্রিয়া বানাইতে পারবা, প্র্যাকটিক্যালি বানাইতে পারবা না। এটা একটা আইডিয়াল প্রসেস, কোনো ন্যাচারাল প্রসেস না। দ্বিতীয়ত, এটা একটা উভমুখী প্রক্রিয়া। উভমুখী প্রক্রিয়া কখনো ন্যাচারাল হয়? কখনোই হয় না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেই সব ব্যাপার মাথায় রাখা লাগবে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ব্যাপারে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যেটা আসবে বহুপদী সমষ্টিসূচক প্রশ্ন। আগেই বলে দিচ্ছি, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে তোমাকে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তীর পার্থক্য লিখতে দিবে অনুধাবনমূলকে, অথবা তোমাকে বহুপদী সমষ্টিসূচক প্রশ্ন দিবে, নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য 1 2 3, তারপর ওই যে 1 এবং 2 2 এবং 3 এগুলো দিয়ে দিবে, অথবা নিচের কোনটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এগুলাই আসে। তাহলে আমাদের বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা উভমুখী প্রক্রিয়া। কি? এটা একটা উভমুখী প্রক্রিয়া। ওকে, সেকেন্ড যেটা মাথায় রাখা লাগবে, এখানে সম্মুখমুখী প্রক্রিয়ায় সিস্টেম যতটুকু তাপশক্তি গ্রহণ করে, পশ্চাৎমুখী প্রক্রিয়ায় সিস্টেম ঠিক ততটুকু তাপশক্তি বর্জন করে। ঠিক আছে, লেখেন সম্মুখমুখী প্রক্রিয়ায়, লেখো সম্মুখমুখী প্রক্রিয়ায় সিস্টেম ওকে, সিস্টেম যতটুকু তাপশক্তি গ্রহণ করে, যতটুকু তাপশক্তি গ্রহণ করে পশ্চাৎমুখী প্রক্রিয়ায় ঠিক ততটুকু তাপশক্তি বর্জন করে। পশ্চাৎমুখী প্রক্রিয়ায় ঠিক কি করে? ততটুকু তাপশক্তি বর্জন করে, ঠিক ততটুকু তাপশক্তি বর্জন করে। ওকে, বর্জন করে। কৃতকাজের ক্ষেত্রেও একই কাহিনী। সম্মুখমুখী প্রক্রিয়ায় সিস্টেম যতটুকু কাজ করবে, পশ্চাৎমুখী প্রক্রিয়ায় ঠিক সমপরিমাণ নেগেটিভ কাজ করবে। ওকে, বুঝছি, গুড। আচ্ছা, এটা কি কোনো প্র্যাকটিক্যাল প্রসেস? না, এটা কোনো ন্যাচারাল প্রসেস না, এটা কোনো ন্যাচারাল প্রসেস না। যদি এটা ন্যাচারাল প্রসেস না হয়, এটা কি কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? না, এটা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। ইম্পর্টেন্ট, লেখো, এটা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। তাহলে এটা কেমন প্রক্রিয়া? এই কেমন প্রক্রিয়া? আইডিয়াল প্রসেস। কেমন প্রসেস এটা? এটা হচ্ছে আইডিয়াল প্রসেস। ওকে, আইডিয়াল প্রসেস। এই প্রক্রিয়ায় কি কোনো সিস্টেম লস আছে? না, এই প্রক্রিয়ায় কোনো সিস্টেম লস আমরা কনসিডার করি না। ঠিক আছে, সিস্টেম লস নাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, প্রক্রিয়া শেষে দেখো সিস্টেম একদম আগের অবস্থায় ফিরে আসতেছে। প্রক্রিয়া শেষে সিস্টেম আগের অবস্থায় ফিরে আসবে। শেষে সিস্টেম কি করবে? আগের অবস্থায় ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, ফিরে আসবে যখন আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া শেষ হচ্ছে। যদিও এটা প্র্যাকটিক্যালি ঘটানো সম্ভব না, ধরলাম তুমি ঘটাইছো, প্রক্রিয়া শুরু হয়েছিল এ থেকে বিতে গেছো, আবার কি তুমি বি থেকে এতেই ব্যাক করতেছো না, তার মানে প্রক্রিয়া শেষে সিস্টেম কোথায় ফিরে আসতেছে? একদম আগের অবস্থায় ফিরে আসতেছে। এখন এখান থেকে আরও দুইটা বোনাস বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শিখাই দিই। যদিও তুমি বইয়ের মধ্যে লেখা পাবা, ব্যাখ্যাটা পাবা না, ব্যাখ্যাও আমি তোমাদেরকে শিখাই দিব, সমস্যা নাই। আগে দুইটা বৈশিষ্ট্য একটু লেখো, ঠিক আছে? আরও দুইটা বৈশিষ্ট্য আমরা শিখি। কয়টা শিখলাম? 7টা, 8টা। 8 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা লেখো, এটা একটা ধীর প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটা একটা ধীর প্রক্রিয়া। আচ্ছা, পরের পেজে লিখি,
8 এবং 9 নাম্বার বৈশিষ্ট্য আমি পরের পেজে লিখতেছি, ব্যাখ্যা আমি পরের পেজে দেখাচ্ছি। প্রথমে লেখো এটা কি প্রক্রিয়া, এটা একটা খুবই স্লো প্রসেস বা খুবই ধীর প্রক্রিয়া। এটা দ্রুত হইলে হবে না, খুবই ধীর মানে ধীর, স্লো, ধীর প্রক্রিয়া। ওকে, এবং এই প্রক্রিয়ার প্রতিটা ধাপে বা প্রতিটা স্টেপে তাপীয় সাম্যাবস্থা বজায় রাখবে, ঠিক আছে, বা তাপীয় সাম্যাবস্থা বজায় থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে। লেখেন প্রতিটা স্টেপে বা প্রক্রিয়ার প্রতিটা ধাপে সাম্যাবস্থা থাকবে। কি থাকবে? সাম্যাবস্থা থাকবে। ভাইয়া এই দুইটা তো কিছু বুঝলাম না, আগের গুলা তাও মোটামুটি বুঝছি ভাই, জোর করে হইলেও বুঝছি, বাট লাস্টে যে দুইটা বললেন, একটা হচ্ছে প্রক্রিয়া খুবই ধীর প্রক্রিয়া, এটা হওয়ার কারণ কি? এটা কি সমষ্ণ প্রক্রিয়া নাকি? না। আবার বললেন প্রতিটা ধাপে সাম্যাবস্থা থাকবে, এটা হওয়ার মানে কি? আচ্ছা দেখো, তোমাকে যদি আমি বলি ধরো একটা প্রক্রিয়াকে তোমার রিভার্স করাইতে হবে, ঠিক আছে, আমি তো ধরো একটা প্রক্রিয়া তুমি চালাচ্ছ, যে কোনো সময় আমি তোমাকে বলতে পারি যে প্রক্রিয়াটাকে উল্টা দিকে নাও, রিভার্স করো, তুমি কি সেই প্রক্রিয়াটা জোরে চালাইতে প্রেফার করবা নাকি আস্তে? তোমার কি মনে হয়? তুমি বললা ভাইয়া জোরে, না তুমি তো বোকা, তার জন্যই জোরে বলছো। একটা প্রক্রিয়া যদি তুমি অনেক ফাস্ট চালাও, যদি একটা সিস্টেমে অনেক ফাস্ট কোনো পরিবর্তন আনো, সেটাকে রিভার্স করা কিন্তু টাফ। রেদার তুমি যদি সিস্টেমটাকে স্লোলি চেঞ্জ করো, ধরো আস্তে আস্তে চেঞ্জ করতেছো, এভাবে চেঞ্জ করতেছো, আমি বললাম রিভার্স করো, রিভার্স করা শুরু করলাম, চেঞ্জ করতেছো, বললাম রিভার্স করো, রিভার্স করা শুরু করলাম। আর তুমি প্রথমেই কি করলা? চেঞ্জ করলা ধুপ করে। এখন আমি যদি শেষে বলি রিভার্স করো, তোমার পুরাটা ধৈর্য রিভার্স করা লাগবে, অ্যান্ড ইটস টাফ। এজন্যই যে কোনো প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় একটা দৃঢ় প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, স্লো একটা প্রসেস, কারণ সেটাকে রিভার্স করাটা ইজি হয়। যেমন একটা এক্সাম্পলই যদি দিই আপনাদেরকে, ধরেন এখানে একটা পিস্টন যুক্ত সিস্টেম আছে। কি আছে? একটা পিস্টন যুক্ত সিস্টেম। ওকে, এই হচ্ছে আমাদের পিস্টন, ঠিক আছে। এখন এখানে আছে আমার পিস্টনের হ্যান্ডেল, বুঝো কি আছে? পিস্টনের হ্যান্ডেল। এখন ভিতরে আছে আইডিয়াল গ্যাস। কি আছে ভিতরে? আইডিয়াল গ্যাস। ভিতরে আইডিয়াল গ্যাস রাখা আছে। বলো আইডিয়াল গ্যাসের কি প্রেশার আছে নাকি নাই? আছে। সে কি পিস্টনকে উপরের দিকে ঠেলবে নাকি ঠেলবে না? অবশ্যই ঠেলবে ভাই, পিস্টনকে উপরের দিকে ঠেলবে, পিস্টনকে উপর উঠাইতে চাবে, এটাই তো আইডিয়াল গ্যাসের কাজ। উপরে ধাক্কাবে পিস্টনকে, তাই না? কি করবে? পিস্টনকে এই বরাবর ধাক্কাবে, এভাবে ধাক্কাবে। আচ্ছা, এখন ধরো আমি কি করছি, পিস্টনের উপর কিছু ছোট্ট ছোট্ট ভর রাখছি, ছোট ছোট ভরের কণা। এখানে একটা ভরের কণা রাখছি, ওকে, এখানে একটা ভরের কণা রাখছি, এখানে একটা ভরের কণা রাখছি, এখানে একটা ভরের কণা রাখছি। এখন আমি চাচ্ছি এখানে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া রান করতে, মানে এমন একটা প্রক্রিয়া আমি রান করব যেই প্রক্রিয়াকে চাইলে যে কোনো সময় রিভার্স করা পসিবল। দেখো বুদ্ধিমানের কাজ কি হবে, আমার এখন পিস্টনটা ইকুইলিব্রিয়ামে আছে, পিস্টন নড়তেছে না। কেন নড়তেছে না? কারণ ভিতর থেকে প্রেসার যা, বাইরে থেকে প্রেসারও তাই। যদি ভিতর থেকে বেশি প্রেসার হইতো, বাইরে থেকে কম প্রেসার হইতো, তাহলে পিস্টন উপরের দিকে যাইতো। যদি বাইরে থেকে বেশি প্রেসার হইতো, ভিতর থেকে কম প্রেসার হইতো, তাহলে পিস্টন নিচের দিকে আসতো। পিস্টন শুরুতে ধরো মুভ করতেছে না, তার মানে কি? ভিতর থেকে প্রেসার যা, বাইরে থেকে প্রেসারও তাই, হুবহু সেম। এখন ধরো এখান থেকে আমি একটা ভরকে উঠাই নিলাম বা একটা টুকরাকে উঠাই নিলাম। যদি একটা টুকরাকে আমি এখান থেকে উঠাই নিই, কি হবে? উপর থেকে প্রেসারটা কমে যাবে, বাইরে থেকে প্রেসারটা কমে যাবে। তখন ভিতর থেকে প্রেসার থাকবে বেশি, বাইরে থেকে প্রেসার থাকবে কম। তাহলে খেয়াল করেন, যদি আমি এখান থেকে একটা টুকরাকে উঠাই নেই, তাহলে হবে কি? বাইরে থেকে যে প্রেসারটা, লেটস সাপোজ এটা হচ্ছে পি এক্সটার্নাল এবং এটা হচ্ছে পি ইন্টারনাল, এই অবস্থায় পি ইন্টারনালের মান হয়ে যাবে পি এক্সটার্নালের চেয়ে বড়। ভিতর থেকে প্রেসার বেশি হবে। যদি ভিতর থেকে প্রেসার বেশি হয়, তখন পিস্টনকে একটু উপরে ওঠা শুরু করবে না? উপরে ওঠা শুরু করবে। দেখা যাবে পিস্টন একটু উপরে উঠছে। কি হইছে? পিস্টন একটু উপরে উঠছে, ওকে, একটু উপরে উঠছে। তারপর কি হবে? তারপর পিস্টন থামে যাবে। কি বলেন ভাই, এরপর পিস্টন থামবে কেন? কারণ যখন পিস্টন একটু উপরে উঠবে, ভলিউম বাড়বে না? দেখো, যখন পিস্টন একটু উপরের দিকে উঠবে, ভলিউম কি বাড়বে নাকি বাড়বে না? তুমিই বলো। বাড়বে। ভলিউম যদি বাড়ে, প্রেসার কমবে না? গ্যাসের ভলিউম বাড়লে কি প্রেসার কমে না? কমে। তাহলে যখন পিস্টন একটু উপর উঠবে, ভলিউমটা বাড়বে, ভিতরের ইন্টারনাল প্রেসারটা কমে যাবে এবং ইন্টারনাল প্রেসারটা কমে ওই এক্সটার্নাল প্রেসারের সমান হয়ে যাবে। তখন সিস্টেম আবার ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এরপর তুমি কি করবা? তুমি আবার একটা ভরকে উঠাবা। আবার যদি একটা ভরকে উঠাও, এক্সটার্নাল প্রেসার আবার কমে যাবে, ইন্টারনাল প্রেসার বেড়ে যাবে। তখন পিস্টন আবার একটু উপরের দিকে উঠবে, উপরের দিকে একটু উঠে
থেমে যাবে। কেন? কারণ যখন পিস্টন উপরের দিকে উঠবে ভিতরের ভলিউম বেড়ে যাবে, ভলিউম যদি বেড়ে যায় ইন্টারনাল প্রেশার আবার কমে যাবে, সেটা হয়ে যাবে এক্সটার্নাল প্রেশারের সমান, সিস্টেম আবার ইকুইলিব্রিয়ামে। বুঝতেছো? তার মানে এইটা হবে স্টেপ বাই স্টেপ, র্যাপিড কোনো প্রসেস না। একটা স্টেপ তারপর আরেকটা স্টেপ তারপর আরেকটা স্টেপ, এভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস হবে হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ যদি স্টেপ বাই স্টেপ হয় তখন তুমি যে কোনো অবস্থায় এটাকে রিভার্স করতে পারবা। তোমার বলা হইলো এখান থেকে এটাকে রিভার্স করো, কি করবা? ওই ছোট্ট ভরের টুকরাকে এখানে এসে বসাই দিবা, পিস্টন আবার নিচের দিকে নেমে যাবে, রিভার্স করা হয়ে গেল। ঠিক আছে? বাট তুমি যদি প্রথমেই সব ভরের টুকরাকে সরাই নিতা, কি হইতো? সিস্টেম লাভ দিয়ে উপরে উঠে যেত, সিস্টেম একবারে প্রসারিত হইতো। তখন সেটাকে রিভার্স করাইতে গেলে আবার সবগুলা ভরের টুকরাকে তোমার দেওয়া লাগতো, তারপর সিস্টেম নিচে নামতো, একটা হ্যাসেল। বুঝছেন? এজন্যই প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল যে প্রসেসগুলো সেগুলোকে স্টেপ বাই স্টেপ করা হয়, ধীরে ধীরে করা হয়। র্যাপিড চেঞ্জ আমরা এখানে আনি না। ধীরে ধীরে করলে যে সুবিধাটা হয়, ওকে যে কোনো সময় আবার রিভার্স করানো পসিবল হয়। বুঝছো? এজন্য কি হয়, এটা ধীরে ধীরে সংঘটিত হয়। এই কারণে এটা কি হয়, ধীরে ধীরে সংঘটিত হয়। আই গেস 8 নাম্বার বৈশিষ্ট্য ক্লিয়ার, ধীরে ধীরে সংঘটিত হয়। বা তুমি বলতে পারো হচ্ছে স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে বা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সংঘটিত হয়। একটা স্টেপ তারপর আরেকটা স্টেপ তারপর আরেকটা, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেন আমরা খুব ইজিলি ব্যাক করতে পারি। ওকে? তার মানে এখানে স্টেপগুলোর মধ্যে ডিফারেন্সও কিন্তু খুব বেশি না। আমি একটা ওয়েট উঠাচ্ছি, এক স্টেপ থেকে আরেক স্টেপে যাচ্ছি, আর একটা ওয়েট উঠাচ্ছি, এই স্টেপ থেকে এই স্টেপে যাচ্ছি, খুব বেশি ডিফারেন্স নাই, হালকা একটু ডিফারেন্স। ওকে? এখন এই প্রত্যেকটা স্টেপ এক একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করতেছে। খেয়াল করে দেখেন, যখন প্রথমে আমার পিস্টনটা এখানে ছিল, পিস্টন কিন্তু সাম্যাবস্থায় ছিল, পিস্টন উপরে উঠতেছিল না নিচেও নামতেছিল না, কিসে ছিল? সাম্যাবস্থায়। আমি একটা টুকরাকে এখান থেকে উঠাইছি, পিস্টন একটু উপরে উঠছে, উপরে উঠার পর পিস্টন কিন্তু থেমে গেছে। কারণ শুরুতে এক্সটার্নাল প্রেশার ছিল কম, যখন আমি টুকরাটাকে উঠাইছি ভিতরে ইন্টারনাল প্রেশার ছিল বেশি। বেশি ইন্টারনাল প্রেশারের জন্য পিস্টন উপর ওঠা শুরু করছিল, পিস্টন অল্প একটু উপর উঠছে, ভলিউমটা বাইরে গেছে, ইন্টারনাল প্রেশার কমে গেছে, কমে হয়ে গেছে এক্সটার্নাল প্রেশারের সমান। শুরুতে আমি একটা ওয়েটকে সরাই নিছি, এক্সটার্নাল প্রেশার কমে গেছে, ইন্টারনাল প্রেশার বেশি, ঠিক আছে? পিস্টন উপরে উঠবে, পিস্টন একটু উপরে উঠলেই ভলিউম কমে যাবে, ভলিউম একটু কমে গেলেই ভলিউম বেড়ে যাবে। পিস্টন একটু উপরে উঠলে কি হবে? ভলিউম বেড়ে যাবে। ভলিউম যদি একটু বেড়ে যায়, ভিতরে ইন্টারনাল প্রেশার কি কমে যাবে না? ভলিউম বাড়লে প্রেশার কমে, এবং ইন্টারনাল প্রেশার কমে হয়ে যাবে ওই কমে যাওয়া এক্সটার্নাল প্রেশারের সমান। যখন ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশার সমান হয়ে যাবে, তখন কি পিস্টন আর উপরে উঠবে না, পিস্টন আবার ইকুইলিব্রিয়ামে। এখন যদি তুমি পিস্টনকে মুভ করাতে চাও, তোমার কি করতে হবে? আরও একটা ওয়েটকে সরাইতে হবে। যখন আরও একটা ওয়েটকে এখান থেকে সরাবা, তখন এক্সটার্নাল প্রেশার আবার কমে যাবে, ইন্টারনাল প্রেশার আবার বেশি, পিস্টন উপরে ওঠা শুরু করবে। পিস্টন যখন একটু উপরে উঠবে, ভলিউমটা বেড়ে যাবে, ভলিউম যখন বাড়বে তখন প্রেশার বা ইন্টারনাল প্রেশার আবার কমে যাবে, কমে হয়ে যাবে এক্সটার্নাল প্রেশারের সমান, পিস্টন আবার থেমে যাবে। আবার তুমি একটা ওয়েট উঠাও, এক্সটার্নাল প্রেশার কমবে, ইন্টারনাল প্রেশার বেশি, পিস্টন উপরে উঠবে, ভলিউম বাড়বে, প্রেশার আবার কমবে, কমে হয়ে যাবে এক্সটার্নাল প্রেশারের সমান, পিস্টন আবার থেমে যাবে। তার মানে পিস্টন একটু উপরে উঠতেছে, খেয়াল করে দেখো হচ্ছে কি, পিস্টন একটু উপরে উঠতেছে, ইকুইলিব্রিয়াম থেমে যেতেছে। আবার আমরা একটা ওয়েট সরাই নিচ্ছি, পিস্টন একটু উপরে উঠতেছে, ইকুইলিব্রিয়াম থেমে যেতেছে। আবার একটা ওয়েট সরাই নিচ্ছি, পিস্টন একটু উপরে উঠতেছে, ইকুইলিব্রিয়াম থেমে যেতেছে। তার মানে প্রসেসটা কেমনে ঘটতেছে? স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা স্টেপ এক একটা ইকুইলিব্রিয়াম, এক একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝছেন? এর জন্যই লেখা আছে যে এই প্রক্রিয়া হচ্ছে একটা খুবই ধীর প্রক্রিয়া, এবং প্রত্যেকটা ধাপে কি থাকবে? সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বজায় থাকবে। সো এখানে প্রতিটা স্টেপ কাকে রিপ্রেজেন্ট করতেছে? একটা ইকুইলিব্রিয়ামকে। ঠিক আছে? প্রতিটা স্টেপ সাম্যাবস্থাকে রিপ্রেজেন্ট করে, সাম্যাবস্থাকে রিপ্রেজেন্ট করে। বুঝেছো? রিপ্রেজেন্ট করে। এবং চাইলে তুমি এই প্রক্রিয়াকে খুব ইজিলি কি করতে পারবা? রিভার্স করতে পারবা খুব ইজিলি। ওকে? বাট আইডিয়ালি তুমি এখানে একদম এনার্জি লস জিরো করে দিয়ে এই প্রক্রিয়া ঘটাতে পারবা না, সরি প্র্যাকটিক্যালি এটা ঘটাতে পারবা না। আইডিয়ালি তুমি চাইলে ঘটাতে পারো, মানে মনে মনে এভাবে হাইপোথেটিক্যালি চিন্তা করতে পারো যে হ্যাঁ এভাবে যদি আমি করি, যেভাবে বললাম আর কি, সেভাবে হয়তো বা কোনো এনার্জি লস হবে না, আমি উপরে উঠাইলে আমার যতটুকু হিট দেওয়া লাগতেছে, নিচে নামাইলে ততটুকু হিট হয়তো বা আমি আবার পাবো। বাট প্র্যাকটিক্যালি এরকম কখনো হয় না। ওকে? এটা একটা আইডিয়াল প্রসেস, একটা হাইপোথেটিক্যাল চিন্তা আর কি, আর কিছুই না। ওকে? সো আই গেস বুঝতে পারছেন আমাদের এই প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখা লাগবে। টোটাল 9টা বৈশিষ্ট্য বলছি, এর বাইরে ভাই কিছুই আসবে না। ঠিক আছে? যা আসবে এই 9টার মধ্যে থেকে আসবে, এবং আসবে হচ্ছে এমসিকিউ। আসবে কি?
আসবে হচ্ছে এমসিকিউ। আর তুমি যদি ভুল করো ভাই তোমাকে কিন্তু দেখে নিব। এখন দেখো তোমার বইয়ের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা বৈশিষ্ট্য লেখা আছে, বইটা যখন খুলবে যে এই বৈশিষ্ট্যগুলো পাবা, দেখো তো কঠিন লাগে নাকি, আমাদের পড়া নাকি পড়া না। লেখছে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া। বলো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি ধীর নাকি ফাস্ট? স্লো, স্লো প্রসেস, স্টেপ বাই স্টেপ। এবং এটা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, ন্যাচারাল তো না, উভমুখী প্রক্রিয়া। ভাই ন্যাচারাল কেমনে হবে? সেকেন্ডটা, এই প্রক্রিয়ায় সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। প্রত্যেকটা স্টেপ এক একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে। সো প্রত্যেকটা স্টেপ হচ্ছে ইকুইলিব্রিয়াম। দেন এই প্রক্রিয়ায় অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না, কোনো সিস্টেম লস আমরা এখানে দেখি না, আইডিয়াল প্রসেস। এবং লাস্টেরটা, কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তার মানে কার্যনির্বাহক বস্তুকে, সিস্টেমের ভিতরে যে বস্তু আছে তাকেই বলা হয় কার্যনির্বাহক বস্তু, মানে হচ্ছে আইডিয়াল গ্যাস। তো যখন আমরা সম্মুখমুখী প্রক্রিয়া চালাইলাম, আইডিয়াল গ্যাস এ থেকে বি অবস্থায় গেল, যখন আবার পশ্চাৎমুখী প্রক্রিয়া চালাইলাম, আইডিয়াল গ্যাস বি থেকে আবার এতে ব্যাক করলো। তার মানে কি, প্রক্রিয়া শেষে কার্যনির্বাহী বস্তু আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসবে। বুঝছো? গুড। এটাই আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের যে কোনো প্রক্রিয়া। এই যে আমি এখন ক্লাস নিতেছি, কথা বলতেছি, তুমি খাতার মধ্যে নোট করতেছো, তুমি ক্লাস দেখতেছো, শুনতেছো, সব অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে? দেখো সংজ্ঞাটা পড়ো কি বলছে, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখমুখী এবং বিপরীতমুখীর প্রত্যেকটা স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, তাকেই আমরা কি বলি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে সহজ কথা, যেই প্রক্রিয়াকে তুমি রিভার্স করাইতে পারবা না সেটাই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে লেখেন, যেই প্রক্রিয়াকে রিভার্স করানো সম্ভব না, যেই প্রক্রিয়াকে রিভার্স করানো পসিবল না। ওকে, রিভার্স করানো পসিবল না, তাকে আমরা কি বলি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং যদি আমরা রিভার্স করাইও, তাও আগের অবস্থায় কখনো ফিরে আসবে না, পুরোপুরি আগের অবস্থায় কখনোই ব্যাক আসা সম্ভব না। ওকে, বা ব্যাক যদি আসেও, সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে প্রত্যেকটা স্তরে বা প্রত্যেকটা স্টেপে তাপ শক্তি এবং কাজের যে পরিবর্তন, সেটা সমান ও বিপরীতমুখী কখনোই হবে না। এর জন্য এটা কি প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং আমরা প্র্যাকটিক্যালি যত কাজ করি, যা যা করি, সব কিছুই কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে দেখেন, আমরা যদি বৈশিষ্ট্য লিখি, বৈশিষ্ট্য খুব সহজ। যদি তুমি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য বুঝে থাকো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে অন্যতম সহজ। বলো তো প্রত্যাবর্তী প্রক্রিয়া কেমন ছিল? উভমুখী। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি উভমুখী? এটা কি রিভার্স হয়? হয় না। তাহলে এটা কেমন প্রক্রিয়া? এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া। কি প্রক্রিয়া? একমুখী প্রক্রিয়া, রিভার্স হবে না। ঠিক আছে? সেকেন্ড যেটা, এটা কি কোনো আইডিয়াল প্রসেস? না, এটা কোনো আইডিয়াল প্রসেস নয়। কি নয়? এটা কোনো আইডিয়াল প্রসেস নয়। কি প্রসেস এটা ভাইয়া? একটা প্র্যাকটিক্যাল প্রসেস, বাস্তব প্রক্রিয়া। ঠিক আছে? প্র্যাকটিক্যাল বা ন্যাচারাল প্রসেস। যেহেতু এটা একটা ন্যাচারাল প্রসেস, তাহলে কি এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ইয়েস, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ন্যাচারাল যে কোনো প্রক্রিয়ায় কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বুঝেছ? সহজ। আচ্ছা ভাই, এই প্রক্রিয়ায় কি সিস্টেম লস আছে নাকি নাই? অবশ্যই আছে। কেমনে বুঝলেন ভাইয়া? যদি সিস্টেম লস না থাকতো, তাহলে সমপরিমাণ এবং বিপরীতমুখী তাপ এবং কাজের আদান প্রদানের ফলে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারতাম। আমরা কি পারতেছি? পারতেছি না। তার মানে অবশ্যই সিস্টেমে লস হয়ে যাচ্ছে। আমি এ থেকে বিতে গেলাম, বুঝো? সিস্টেম কি করলো? সিস্টেম 100 জুল তাপ শক্তি গ্রহণ করলো। ওকে, আমি সিস্টেম থেকে আবার 100 জুল তাপ শক্তি বের করে নিলাম। দেখা গেল আমি বি থেকে সিতে এসে পৌঁছাইলাম। সিস্টেম থেকে 100 জুল তাপ শক্তি বের করে নিছি, আমি কি করছি? বি থেকে সিতে এসে পৌঁছাইছি। এতে আর পৌঁছাইতে পারি নাই। দেখা গেল এতে পৌঁছানোর জন্য আমার আরো এক্সট্রা 20 জুল তাপ শক্তি বের করে নেওয়া লাগতেছে। তার মানে কি? সিস্টেমে লস আছে। যদি সিস্টেমে লস না থাকতো, 100 জুল তাপ শক্তি দিলে সিস্টেম এ থেকে বিতে গেছিল, 100 জুল তাপ শক্তি নিয়ে নিলে সিস্টেম আবার বি থেকে সিতে আসতো। আসছে? আসে নাই। তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের সিস্টেমে কি থাকবে? লস থাকবে। যে কোনো প্র্যাকটিক্যাল প্রসেসে কি থাকে? লস থাকে। তার মানে এখানে সিস্টেমে লস থাকবে। ওকে, সিস্টেমে লস থাকবে। বুঝেছো? মনে থাকবে? ওকে, আরো কয়েকটা বৈশিষ্ট্য বলো। এই প্রক্রিয়া কি ফাস্ট নাকি স্লো? অবশ্যই ফাস্ট, একদম স্লো না। আমাদের প্র্যাকটিক্যাল কোনো প্রসেস তো অনেক বেশি স্লো হয় না, তাই না? মানে অনেক বেশি স্লো বলতে হচ্ছে আমরা যে সমষ্টি প্রক্রিয়ার মতো চিন্তা করতে পারি। সমষ্টি প্রক্রিয়া তো অনেক কি, অনেক ধীর প্রক্রিয়া, অনেক স্লো প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে ওরকম, বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কখনোই এত স্লো হয় না। ওকে, সেটা হচ্ছে ফাস্ট প্রসেস। কি?
ফাস্ট দ্রুত প্রক্রিয়া, ফাস্ট প্রসেস। ওকে, আচ্ছা এখানে কি ইকুইলিব্রিয়াম থাকবে? থাকবে। প্রক্রিয়ার শুরুতে এবং শেষে ইকুইলিব্রিয়াম থাকবে, বাট প্রক্রিয়ার মাঝে কোনো স্টেপেই ইকুইলিব্রিয়াম থাকবে না। দেখেন এখানে কি হবে, এখানে হচ্ছে প্রসেসের শুরুতে বা প্রক্রিয়ার শুরুতে এবং শেষে ইকুইলিব্রিয়াম থাকবে, বাট প্রসেস চলাকালীন বা প্রসেসের মাঝে কখনো ইকুইলিব্রিয়াম থাকবে না। ওকে, প্রসেসের মাঝে কখনো ইকুইলিব্রিয়াম থাকবে না, মাঝে কখনো কি থাকবে না? ইকুইলিব্রিয়াম থাকবে না। ওকে, কখনো ইকুইলিব্রিয়াম থাকবে না, একদম ইজি। এই দুইটা বুঝো নাই, বুঝাচ্ছি, সমস্যা নাই। আওয়াজ এগুলো হচ্ছে একটু লেখো, লিখছো। এই হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে দেখেন আমি যদি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল দেই, যেমন আগের কেসটাই, যদি আমরা ওই ওয়েটগুলোকে, যে ওয়েটগুলো আমরা পিস্টনের উপর রাখছিলাম, সেগুলোকে একটা একটা করে না উঠাইতাম, স্টেপ বাই স্টেপ না উঠে, চারটাকে ধরো বা যে কটাই রাখছি সবগুলোকে যদি একসাথে উঠাই নিতাম, তখন যে প্রক্রিয়াটা ঘটতো ওইটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। লেটস সাপোজ এই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলিন্ডার, এটা এই, এখানে হচ্ছে এই, আহা হ্যাঁ ঠিক আছে। আরে ভাই জীবনটা এত বেদনা কেন গো বলো তো দেখি, ভাল লাগে না আর, এই জীবন নিয়ে কই যাব বলো। তোমাদের কাছে আসলাম তাও আসলে শান্তি পাচ্ছি না। দেখো এই হচ্ছে আমাদের পিস্টন। ওকে, ঠিক আছে, এটার উপরে পিস্টনের হ্যান্ডেলটা থাকবে এই, ঠিক আছে। ওকে, এবার ধরো ভিতরে কি আছে? ভিতরে আছে আইডিয়াল গ্যাস, এখানে আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে, এই আমাদের আইডিয়াল গ্যাস। ওকে, ঠিক আছে। এখন উপরে হচ্ছে আমি ওয়েট রাখছি, কেন? ব্যালেন্স করার জন্য, পিস্টনটাকে আমি মুভ করতে দিব না, পিস্টনটাকে আমি রাখবো ফিক্সড। তার জন্য হচ্ছে আমি উপরে একটা ওয়েট রাখছি যেন ভিতর থেকে প্রেশার আর বাইরে থেকে প্রেশার সমান হয়। সেখানে আমি রাখছি ওয়েট 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 ওয়েট, ক্ষুদ্র ক্ষুদ্র ভর রেখে দিছি আর কি। ওকে, সো ভিতর থেকে একটা প্রেশার আসছে, কি আছে? ভিতর থেকে একটা প্রেশার আছে, গ্যাসের অণুগুলো একটা প্রেশার দিবে, সেটাকে আমরা বলছি ইন্টারনাল প্রেশার। বাইরে থেকে যে ওয়েটগুলো আসছে সেগুলো একটা এক্সটার্নাল প্রেশার দিবে, সো বাইরে থেকে আসে হচ্ছে এক্সটার্নাল প্রেশার। সো শুরুতে কিন্তু ইকুইলিব্রিয়াম, শুরুতে ইকুইলিব্রিয়াম না, শুরুতে তো আমার পিস্টন মুভ করতেছে না, তাই না? সো শুরুতে কিন্তু আমার সিস্টেম ইকুইলিব্রিয়ামেই আছে, বাইরে থেকে এক্সটার্নাল প্রেশার আর ভিতর থেকে ইন্টারনাল প্রেশার দুইটা সমান। এখন আমি কি করলাম, হঠাৎ করে এই উপরে যতগুলা ওয়েট আছে সবগুলাকে সরাই নিলাম, যত ওয়েট এখানে আছে 1 2 3 4 5 6 6টা, সবগুলোকে যদি আমি সরাই নেই, কি হবে? বাইরের যে প্রেশারটা সেটা হঠাৎ করে অনেক কমে যাবে এবং ভিতরের যে প্রেশারটা সেটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। তখন কি হবে? পিস্টন একদম লাফ দিয়ে না হইলেও মোটামুটি দ্রুততার সাথে এখান থেকে এখানে উঠে আসবে। ওকে, এবং ওখানে উঠে আবার পিস্টন থেমে যাবে। কেন থেমে যাবে বলো তো? দেখো, পিস্টন যখন উপরে উঠতেছে, উঠতে উঠতে সিস্টেম প্রসারিত হচ্ছে, ভলিউম বাড়তেছে, ভলিউম যদি বাড়ে তখন কি প্রেশার কমবে না ইন্টারনাল প্রেশার কমবে? এখন আমি এই ওয়েটগুলাকে সরাই নিছি, তার জন্য এক্সটার্নাল প্রেশার কমছে, এক্সটার্নাল প্রেশার তো নাই হয়ে যায় নাই, বায়ুমণ্ডলীয় চাপ আছে না? আছে তো। সো ইন্টারনাল প্রেশার কমতে কমতে একটা সময় বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে এবং লাস্টে গিয়ে পিস্টনটা আসলে থাইমেই যাবে। ওকে, সো কিছুক্ষণ পর দেখা যাবে আমার সিস্টেম চলে গেছে হচ্ছে এরকম একটা অবস্থায়। আইকাই দিই তোমাদেরকে, জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণে না হয় আর একটা বার রাখলাম, কি আর আছে জীবনে বলো? সিলিন্ডার আঁকতে আঁকতে জীবনটা গেল, সিলিন্ডার আঁকতে আঁকতে জীবন গেল, আর সিলিন্ডার আনতে আনতেও জীবন গেল, ঠিক আছে? আর কিছু করতে পারলাম না জীবনে, খালি সিলিন্ডার আঁকলাম আর সিলিন্ডার আনলাম। দেখো, এই হচ্ছে আমাদের সিলিন্ডারের যে পিস্টন, তার হ্যান্ডেল। আরে এই, আচ্ছা আমি এইটা কি বলদামি করলাম, খোদা রহম করো। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রেশার, এটাকে হচ্ছে একটু করো, কি বলে, একটু বড় করো, এটাকে বড় করা লাগবে, ঠিক আছে? এই যে এইবার হচ্ছে মোটামুটি ঠিক আছে। মাঝে মধ্যে এমন কিছু কাজ করি নিজের উপরেই রাগ হয়, ঠিক আছে, যে কি করি ভাই। যাই হোক, দেখো এখানে হচ্ছে এই, এটাকে হালকা একটু এরকম দিয়ে দাও, হ্যাঁ এটাকে হচ্ছে হালকা একটু এরকম দিয়ে দাও। ওকে, মোটামুটি হইলে হয়েছে, এত ভালো আঁকা লাগবে না গো, আমরা তো আর এখানে ছবি আঁকতে আসি নাই, ঠিক আছে? ধরো এখানে এই, ওকে, সিলিন্ডার হচ্ছে এরকম এরকম এবং আমাদের পিস্টন হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে।
সো দেখো আমি যখন এই ওয়েটগুলোকে সরাই নিছি আমার এই পিস্টন কিন্তু উপরে উঠে আসছে, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। ফাইনাল অবস্থায়ও কিন্তু সিস্টেম ইকুইলিব্রিয়ামে, কেন বলো তো? কারণ হচ্ছে আমার গ্যাসটা এখন প্রসারিত হয়েছে, এক্সপ্যান্ড করছে, ভলিউম বাইরে গেছে। দেখো গ্যাসের কি হয়েছে, ভলিউম বেড়ে গেছে। গ্যাসের যদি ভলিউম বেড়ে যায়, বলো গ্যাসের প্রেশার কি হবে? ভাইয়া গ্যাসের প্রেশার বেড়ে যাবে, একদম মাইট দিব। ভলিউম যদি বাড়ে গ্যাসের প্রেশার বাড়বে? এই গ্যাসের প্রেশার বাড়বে নাকি? না, কমবে। সেখানে ভলিউম বেড়ে গেছে, সো দেখা যাবে ইন্টারনাল প্রেশার কমে যাবে। এবং ইন্টারনাল প্রেশার কমে এই যে এক্সটার্নাল প্রেশার যেটা আছে, ওয়েট ছাড়াও তো একটা এক্সটার্নাল প্রেশার আছে, বায়ুমণ্ডলীয় চাপ, সেটার সমান হয়ে যাবে। ঠিক আছে, সো ফাইনালিও আমাদের সিস্টেম কিসে থাকবে? ফাইনালিও আমাদের সিস্টেম ইকুইলিব্রিয়ামই থাকবে। বুঝেছো? তাহলে ইকুইলিব্রিয়াম শুরুতে ছিল, শেষে ছিল, মাঝখানে কোথাও ছিল না। বাট প্রত্যাবর্তী প্রক্রিয়ায় প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম ছিল। মনে করে দেখো, একটা ওয়েট সরাইছি, একটা ইকুইলিব্রিয়াম, আর একটা ওয়েট সরাইছি, নতুন ইকুইলিব্রিয়াম, আর একটা ওয়েট সরাইছি, নতুন ইকুইলিব্রিয়াম, প্রত্যেকটা স্টেপ ছিল ইকুইলিব্রিয়াম। বাট এখানে কিন্তু এরকম মাল্টিপল স্টেপ নাই, এক ধাক্কায় নিচ থেকে একদম উপরে। ঠিক আছে, কি হয়েছে? একবারে নিচ থেকে একদম উপরে উঠে গেছে। এভাবে ছিল, এখানে চলে গেছে কোথায়? এখানে। ফাস্ট, দ্রুত গেছে। শুরুতে ছিল ইকুইলিব্রিয়ামে, শেষে ইকুইলিব্রিয়ামে। এইটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলোকে জাস্টিফাই করতে পারি লাস্টের দুইটাকে। একটা হচ্ছে এই প্রক্রিয়াটা ফাস্ট হবে, দ্রুত হওয়া লাগবে, এবং এই প্রক্রিয়ার মাঝে কোনো ইকুইলিব্রিয়াম থাকবে না, শুরুতে ইকুইলিব্রিয়াম থাকবে, শেষে ইকুইলিব্রিয়াম থাকবে। ওকে, ক্লিয়ার পুরোপুরি গাইস? গুড। এবং এটাই প্র্যাকটিক্যাল প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে অবশ্যই আমরা সিস্টেম লস পাবো। কখন পাবো? যখন তুমি প্রসেসটাকে রিভার্স করাতে যাবা। রিভার্স করাতে গেলে এখানে সিস্টেম লস চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আপনার বইয়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য লেখা আছে দেখো। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং একমুখী। দেখো স্বতঃস্ফূর্ত কিনা খেয়াল করো, তুমি যখন একবার ওয়েটগুলোকে সরাই নিছো, তোমার কি এখান থেকে এখানে নিতে আর কিছু করা লাগছে না? আমরা কি বলছিলাম? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যে দেখো বৈশিষ্ট্য দেখছো, কোনটা যে কখন কাজে লাগে তোমাদের তো বলি, তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও না। দেখো এই যে শুরুতে ইনিশিয়েট করে দেওয়ার পর একাই ঘটে যে প্রক্রিয়া, সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সো আমরা কি করছি? শুরুতে একটা বার জাস্ট ইনিশিয়েট করে দিছি, এই ভরগুলোকে আমরা সরাই নিছি, তারপর আমরা আর কিছু করছি না, ও একা একাই উপরে উঠছে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাট এখানে এখানে কি ও প্রত্যেকবার একা একা উঠছে না, একটা ভর সরাইছি একটু উঠছে, আর একটা ভর সরাইছি আর একটু উঠছে, আর একটা ভর সরাইছি আর একটু উঠছে, আর একটা ভর সরাইছি আর একটু উঠছে, জোর করে উঠাইছি। এমন তো না একবার ইনিশিয়েট করে দিছি একা একা উঠতেই আছে, এরকম তো হয় না। একটু পরপর থামছে, আবার ভর সরান লাগছে, আবার উঠছে, আবার ভর সরান লাগছে, আবার উঠছে। এটা কি স্বতঃস্ফূর্ত? না, অস্বতঃস্ফূর্ত ভাই। তার মানে এই যে যেটা আমরা এখন যেটা দেখলাম, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। শুরুতে আমরা ইনিশিয়েট করে দিছি প্রক্রিয়াটা, তারপর একা একাই ঘটছে। বুঝছেন? গুড। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হবে দ্রুত, ফাস্ট, স্বতঃস্ফূর্ত এবং একমুখী, একটা ডিরেকশনে যাবে, উল্টা দিকে আর আসবে না। স্বতঃস্ফূর্তভাবে অ্যাটলিস্ট উল্টা দিকে আসবে না। ওকে একা একা আবার নিচের দিকে আসবে নাকি? আসবে না, কখনোই আসবে না। তুমি জোর করে ওয়েট দিয়ে নিচে নামাইতে পারো, তাও সেখানে সিস্টেম লস থাকবে। ওকে, দেন হচ্ছে এই প্রক্রিয়ায় সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকে না, প্রক্রিয়া চলাকালীন থাকে না, শুরুতে আর শেষে থাকে। এটা বলাটা ভুল হচ্ছে, শুরুতে আর শেষে সাম্যাবস্থা থাকে, বাট মাঝে প্রক্রিয়া চলাকালীন কোনো সাম্যাবস্থা থাকে না। ওকে, দেন এই প্রক্রিয়া অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয়, মানে সিস্টেম লস আছে আর কি। এবং এই প্রক্রিয়ায় সিস্টেমকে কখনোই আদি অবস্থায় ফিরিয়ে আনা যায় না। সিস্টেম ইনিশিয়াল স্টেপে বা ইনিশিয়াল স্টেজে আর ব্যাক করবে না, নতুন একটা অবস্থায় চলে যাবে। ওকে, তো আমার মনে হয় না তোমাদের আসলে প্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যা থাকা উচিত। আমরা মানে অনেক বেশি ডিটেলসে পড়ে ফেলছি। সো বইয়ের মধ্যে যাই লেখা থাকুক, তুমি আসলে এখন এমনি বোঝা উচিত, বরঞ্চ তুমি আরো বেশি ব্যাখ্যা দিতে পারবে আমার মনে হয়। দেখো পার্থক্যটা আসতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট অনুধাবনমূলকের জন্য, এবং এই পার্থক্য দিয়েই হচ্ছে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করব। গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে দেখো পার্থক্য পড়ো কি বলছে। প্রথমে প্রত্যাবর্তী প্রক্রিয়া, এ প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়। সংজ্ঞা, এই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না। সংজ্ঞা, দেন কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, মানে আইডিয়াল গ্যাস যেটা সিস্টেমের ভিতরে আছে আবার আগের অবস্থায় ফিরে আসবে, প্রাইমারি স্টেজে ফিরে আসবে। বাট এখানে কি হবে? কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসবে? আসবে না, গেল। তারপর এইটা অতি ধীর প্রক্রিয়া,
ধীরে ধীরে হবে, স্লোলি হবে, বাট এটা একটা দ্রুত প্রক্রিয়া। দেন এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, ন্যাচারাল প্রসেস না, তো বহুমুখী প্রক্রিয়া, তার মানে এটা স্বতঃস্ফূর্ত না। আর এইটা সকল অপ্রত্যাগামী প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত এবং একমুখী। তারপর এই প্রক্রিয়ায় সিস্টেমে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে, পুরো প্রক্রিয়া জুড়েই আসলে ইকুইলিব্রিয়াম থাকবে, বাট এখানে সিস্টেমে তাপগতীয় সাম্যাবস্থা প্রক্রিয়া চলাকালীন থাকবে না, প্রক্রিয়ার শুরুতে থাকবে, শেষে থাকবে, বাট প্রক্রিয়া চলাকালীন কোনো সাম্যাবস্থা থাকবে না। এই প্রক্রিয়া অপচয় মুক্ত, কোনো লস নাই, আর এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ঘটে এবং লস আছে। কি আছে? লস আছে। ঠিক আছে। দেন বাস্তবে সম্পূর্ণ প্রত্যাগামী প্রক্রিয়া পাওয়া সম্ভব নয়, এটা কোনো বাস্তব প্রক্রিয়া না, আইডিয়াল প্রসেস। এবং বাস্তবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সদা সর্বদা সংঘটিত হয়ে থাকে, সবসময়ই হয়। আমরা যা যা করতেছি সবই আসলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী, অনুধাবনমূলক আসতে পারে। এখানে 7টা দেওয়া আছে, আমার মনে হয় তোমরা 9-10টা লিখে আসতে পারবা। ঠিক আছে, 2-3টা এক্সাম্পল দিয়ে এসব পারলে 12-13টা হয়ে যাবে, 2-এর জায়গায় 20 দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমাদের ক্লাস শেষ। ও মাই গড, সিস্টেম বি লাইক, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। ওকে গাইস, তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসটা সমাপ্ত। সেই তোমরা যদি আজকের ক্লাসটা বুঝে থাকো তাইলে আসলে ভালো হয়েছে। আমাদের প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সূচনা এবং হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো খুবই ডিটেলসে পড়া হয়ে গেছে। বাকি পার্ট তোমার জন্য বোঝাটা অনেক ইজি হবে আর কি। ঠিক আছে, তুমি হচ্ছে যখন এনট্রপি পড়বা নেক্সট ক্লাসে আমরা এনট্রপিটা শেষ করব, তুমি খুব ইজিলি বুঝতে পারবা। তারপরের 2টা ক্লাস হচ্ছে আমরা হিট ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, এবং তারপরে লাস্টের ক্লাসটা হচ্ছে আমরা রেফ্রিজারেটর নিয়ে পড়াশোনা করবো। সো আমার এখন মনে হচ্ছে 4টা ক্লাস হইলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর 4টা ক্লাস লাগবে। আজকে মনে 8 নম্বর লেকচার গেল, আর 4টা ক্লাস হইলে আমাদের থার্মোডাইনামিক্স কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাস এনট্রপির উপর, 2টা ক্লাস ইঞ্জিনের উপর, একটা ক্লাস হচ্ছে রেফ্রিজারেটরের উপর। ওকে, তাহলে আজকে আর কথা না বাড়াই, আশা করি সব কিছুই বুঝতে পারছেন। ঠিকঠাকভাবে ক্লাসগুলো করতে থাকেন। এই ক্লাসগুলো আপনার কাছে মনে হইতে পারে একটু বোরিং, আমি যা যা পড়ালাম আজকে পুরো ক্লাসে, এই পুরো জিনিসটা হয়তো বা আপনার বইয়ের মধ্যে মাত্র 2 পেজে লেখা আছে বা 1.5 পেজে লেখা আছে, বাট মানে যতটুকু লেখা আছে ততটুকু পড়ে বোঝাটা একটু কঠিন। ওকে, মানে এগুলো হচ্ছে কি, মানে সবসময় না হালকা ঝাপসাভাবে পড়ায়, মানে তোমার একটু উপর দিয়ে টাচ দিয়ে যায়, তোমার কখনো ডেপথে নিয়ে পড়ায় না। সো টার্গেট ছিল হচ্ছে তোমাদের একটু ডেপথে নিয়ে পড়ানো, যেন জিনিসগুলো তোমরা বুঝতে পারো, একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং যেন তোমাদের আসে, পরবর্তীতে যেন তোমরা কনফিউজড না হও। কারণ আমি নিজে একটা সময় অনেক কনফিউজ ছিলাম এই প্রক্রিয়াগুলো নিয়ে, এগুলো আসলে কেমনে হচ্ছে, কেন এটা ধীর, কেন এটা ফাস্ট, কেন এখানে ইকুইলিব্রিয়াম আছে, কেন নাই। সো মানে টার্গেটটা ছিল হচ্ছে তোমাদেরকে পুরো জিনিসটা বুঝাই যাওয়া, যেন পরবর্তীতে তুমি আর কোনো রকম প্রবলেম ফেস না করো। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বুধবার আমাদের হালকা একটু লেন্দি ক্লাস হবে, আমরা এনট্রপিটা শেষ দেওয়ার চেষ্টা করবো বুধবারের ক্লাসে। তার এক পর্যন্ত পড়তে থাকেন ভালো মতো। এবং এই যে এখানে যে 2টা প্রক্রিয়া পড়লাম, প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলো কিন্তু আমাদের আগামী 3টা লেকচারে লাগবে, সবসময় লাগবে। আমরা যখন এনট্রপি পড়তে যাবো লাগবে, আমরা যখন হিট ইঞ্জিন পড়তে যাবো আবার লাগবে, কারণ আমরা যে কার্নো ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, কার্নো ইঞ্জিন পুরোটা রান করে প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার বাচ্চারা, আদিওস, টাটা।